হরে কৃষ্ণ। তো আমরা আজকে ডিওএস কোর্স সম্পন্ন করতে যাচ্ছি। আজকে আমাদের প্রথম অধিবেশন। প্রথমে আমরা জানবো এই কোর্সটা আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ। আমরা জানি আমাদের বৈদিক শাস্ত্র প্রায় 100 কোটি শ্লোক সমন্বিত। ভগবদ গীতায় 700 শ্লোক, এরকম অনেকগুলো শাস্ত্র রয়েছে, ভাগবতম, পুরাণ, রামায়ণ, মহাভারত। তো এতগুলো শাস্ত্র আমাদের এই কলিযুগে, বিশেষ করে যখন আমরা খুবই ব্যস্ত, আমাদের পক্ষে সম্ভব নয় এতগুলো শাস্ত্র অধ্যয়ন করে শাস্ত্রের নিগূঢ় তত্ত্বগুলো বের করে এনে নিজের জীবনে প্রয়োগ করা। তো সেই জন্য যারা সাধুরা রয়েছেন, ওনারা কি করেছেন, তারা গ্রন্থ স্টাডি করে, বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করে শাস্ত্রের গুরুত্বপূর্ণ সার সংক্ষেপ বা সামারি আকারে সমস্ত ইনফরমেশন গুলো আমাদের জন্য ক্লাসিফাই করে দিয়েছেন। তো তার মধ্যে একটা হচ্ছে ডিসকভার ইয়োরসেলফ কোর্স। এই কোর্সের মাধ্যমে আমরা বৈদিক শাস্ত্রের সারাতিসার 6টা সেশনের মাধ্যমে আমরা জানতে পারবো। এই 6টা সেশন সম্পন্ন করার মাধ্যমে মোটামুটি আমাদের একটা বেসিক এবং গুরুত্বপূর্ণ আইডিয়া আমাদের ধর্ম সম্পর্কে আমরা পেয়ে যাব। এই সেশনে 6টা ক্লাস রয়েছে। আমরা ইতিমধ্যে আমাদের গ্রুপের 6টা সেশনের পরিচিতি, প্রত্যেকটা সেশনের নাম এবং ওই সেশন সমূহে আলোচিত বিষয়গুলো সমন্বিত একটা পোস্টার শেয়ার করেছি। সেজন্য আমি আর বিস্তারিত বলছি না। এই 6টা ডিওয়াইস এর সেশন সম্পন্ন হওয়ার পর আমরা ছোট্ট একটা পরীক্ষা নিয়ে থাকি। তো স্বাভাবিকভাবে পরীক্ষা মানে হচ্ছে একটা ভীতি কাজ করে যে হয়তো অনেক বেশি পড়াশোনা করতে হবে, অনেক কিছু আহ আমাদের হয়তো করতে হবে। তো আসলে এই যে আমরা 6টা সেশনে আমরা যদি শুধু মনোযোগ সহকারে শ্রবণ করি, আমরা যে জ্ঞানসমূহ অর্জন করব, ছোট ছোট প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, সত্য মিথ্যা, এমসিকিউ বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এরকম ছোট একটা পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদেরকে একটা সার্টিফিকেট প্রদান করা হবে এবং আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে। তো আশা করি আপনারা এই কোর্সের শেষ পর্যন্ত থাকবেন এবং ভগবান সম্পর্কে জানার যে এই যাত্রা, সেই যাত্রায় অংশীদার হওয়ার জন্য আপনাদেরকে আবার অভিনন্দন জানাচ্ছি। এবং এই কোর্সে আমরা সাধারণত একটা বই প্রোভাইড করি, ডিসকভার ইয়োরসেলফ। এই কোর্সে এই নামে একটা বই রয়েছে। এই বইটার প্রণামী হচ্ছে 100 টাকা এবং কোর্স ফি হচ্ছে 100 টাকা। তো আমরা ন্যূনতম 200 টাকার একটা প্রণামী নির্ধারণ করে থাকি। তো বাই দিস টাইম আস্তে আস্তে কোনো এক সময় আপনারা চাইলে এই প্রণামীটা প্রদান করতে পারেন এবং এই কোর্সটা এগিয়ে নিয়ে যেতে পারেন। তো আমরা আজকে এই পর্যায়ে এই কোর্সটি যিনি ডিজাইন করেছেন তার সম্পর্কে একটু জানবো। আমি আমার আজকের স্লাইডটা আপনাদের সামনে শেয়ার করতেছি। হরে কৃষ্ণ। আপনারা কি একজন আনমিউট হয়ে বলুন যে আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এবং স্লাইডটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। কাইন্ডলি কেউ একজন আমাকে একটু কনফার্ম করুন। হ্যাঁ প্রভু, শোনা যাচ্ছে এবং দেখাও যাচ্ছে। থ্যাংক ইউ প্রভু। তো আজকে আমাদের যে কোর্সটা, এটা ডিজাইন করেছেন রাধেশ্যাম দাস। তিনি এমটেক আইআইটি মুম্বাই থেকে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন। তো ইনি স্টাডি শেষ করার পর উনি একজন ইঞ্জিনিয়ার এবং আমেরিকান নাসাতে 3 বছর কর্মরত ছিলেন। ওনাকে হায়ার করে নিয়ে যাওয়া হয়েছে ওনার চমৎকার রেজাল্টের জন্য। ওনাকে আমেরিকাতে হায়ার করে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে 3 বছর কর্মরত ছিলেন নাসার একজন বিজ্ঞানী হিসেবে। এরপর তিনি স্টুডেন্ট লাইফ থেকে কৃষ্ণ ভক্তির সাথে সংযুক্ত ছিল। তারপর তিনি মনে করলেন যে এই মানব জীবনটা আমি অন্যদেরকে কৃষ্ণ ভাবনামৃত দান করার মাধ্যমে উৎসর্গ করব। তাই তিনি কর্মজীবন থেকে ইস্তফা দিয়ে ভারতে ব্যাক করেন এবং একটা উত- সাধুর জীবন গ্রহণ করেন এবং বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করার মাধ্যমে
এই কোর্সটা ডিজাইন করেছেন বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য, যারা এই কোর্সটা করার মাধ্যমে আমাদের সনাতন ধর্মের যে মহিমা সেই সম্পর্কে জানতে পারে, ভগবান সম্পর্কে জানতে পারে। তো তিনি অত্যন্ত অত্যন্ত মেধাবী একজন ব্যক্তিত্ব। আমরা ওনার ইনি হচ্ছেন রাধেশ্যাম প্রভু। তিনি বেদিক ওয়াসিস অফ ইন্সপিরেশন কালচার অ্যান্ড এডুকেশন নামে একটা ভয়েসের পরিচালক। এই ভয়েসটা হচ্ছে যেখানে কৃষ্ণ ভক্তি অনুশীলনরত ভক্তরা অবস্থান করার মাধ্যমে আধ্যাত্মিক জীবন এবং জাগতিক জীবন উভয় জীবন পাশাপাশি পরিচালনা করে থাকেন। তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছেন ওনার ফার্স্ট লাইফে। উনি একজন ইয়ুথ প্রিচার। স্পিরিচুয়ালিটি ফর দ্য মডার্ন ইউথ নামের একটা সিরিজের তিনি 5টি গ্রন্থের রচয়িতা এবং এসেন্স অফ ভগবদ গীতা সিরিজের 5টি গ্রন্থের রচয়িতা। তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন সেমিনার প্রদান করে থাকেন এবং তার এই প্রচারের জন্য 2004 সালে গ্লোবাল এক্সেলেন্সি অ্যাওয়ার্ড এবং 2005 সালে জীব গোস্বামী অ্যাওয়ার্ড পেয়েছেন ওয়ার্ল্ড ওয়াইড। তো আমরা আজকে আমাদের প্রথম সেশন শুরু করতে যাচ্ছি। আমাদের প্রথম সেশনের নাম হচ্ছে মাস্টার মাইন্ড বিহাইন্ড দ্য মিস্ট্রিয়াস ইউনিভার্স, রহস্যময় জগতের সুনিপুণ কারিগর। আমরা আমাদের চোখের সামনে বিভিন্ন ধরনের সৃষ্টি দেখতে পাই, আশ্চর্যজনক অত্যন্ত সুন্দর রহস্যময় সৃষ্টি দেখতে পাই, যার অনেক কুল কিনারা আমরা পাই না। তো আমরা দেখবো আজকে সেই সৃষ্টির পিছনের মাস্টার মাইন্ড কে বা সুনিপুণ কারিগরটা কে। বিজ্ঞানসম্মতভাবে আমরা মনে করতে পারি যে আজকে ক্লাসটার উদ্দেশ্য হচ্ছে মূলত ভগবানের অস্তিত্ব উপলব্ধি করা। ভগবান যে ভগবান নামে কেউ আছে কি, থাকলে তার কি প্রমাণ। এবং আরেকটা বিষয় হচ্ছে আমরা হয়তো মনে করতে পারি আমরা যারা সেকেলে বিজ্ঞানের সাথে সংযুক্ত না, খুব বেশি আপডেটেড না, বিজ্ঞান সম্পর্কে ততটা অভিজ্ঞ নয়, তারাই ভগবান নামক একটা অন্ধবিশ্বাসের সাথে জড়িত। যারা মডার্ন সায়েন্টিফিক এবং আপ টু ডেট, তাদের ভগবান সম্পর্কে জানার কি দরকার। তো আমরা দেখব যারা যারা মহান বিজ্ঞানী, যাদের অবদান প্রচেষ্টার উপর আমাদের বর্তমান বিজ্ঞান এবং সভ্যতা দাঁড়িয়ে আছে, তারা ভগবান সম্পর্কে কি অভিমত পোষণ করেন সেই জিনিসটা আমরা আজকে এই ক্লাসে জানবো। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের চারপাশে ছড়িয়ে থাকা বিভিন্ন সৃষ্টির মাধ্যমে একজন স্রষ্টার যে উপস্থিতি কতটা আবশ্যক সেই সম্পর্কে আমরা জানবো। আমরা আজকে জানবো ইয়োর অবজারভেশন, আমাদের চারপাশে যে বিষয়গুলো রয়েছে তার পর্যবেক্ষণ, সায়েন্টিফিক অবজারভেশন, অর্থাৎ আমাদের অবজারভেশন নয়, সায়েন্টিস্ট অবজারভেশন, বিজ্ঞানীরা কি পর্যবেক্ষণ করেন। লাখ টাকার প্রশ্ন, কিছু অনুশীলন করব আমরা, এরপর হচ্ছে আমাদের মুখ্য কর্তব্য। এই 5টা বিষয় হচ্ছে আমাদের মূল আলোচ্য বিষয় আজকের সেশনের। সো আমরা শুরু করতে যাচ্ছি। প্রথম প্রশ্ন হচ্ছে আসলে কি ভগবান আছেন। আসলে কি ভগবান আছেন? তো আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, যে এই প্রশ্নটা আসলে কি ভগবান আছেন, আপনারা কি বিশ্বাস করেন ভগবান নামে কিছু একটা রয়েছে? আপনারা যদি চান আপনাদের অনুভূতি জানাতে পারেন এবং কেন আপনি বিশ্বাস করেন ভগবান আছেন। আর যদি কেউ মনে করেন না ভগবান নেই, আমি বিশ্বাস করি না, অবশ্যই সেই মতামত আপনি দিতে পারেন। কেউ কি বলবেন যে ভগবান কি আছেন সেটা কি আপনি বিশ্বাস করেন, আর যদি বিশ্বাস করে থাকেন তাহলে কেন ভগবান আছেন? আপনারা চাইলে আপনাদের মতামত জানাতে পারেন। আচ্ছা, যাই হোক, তাহলে আমি নিজে এগিয়ে যাচ্ছি। হুম এই সুন্দর এবং সুশৃঙ্খল যে জগৎ, যে জগৎ আমরা বসবাস করতেছি, সেটা নিশ্চয়ই কেউ না কেউ সৃষ্টি করেছেন। এবং সৃষ্টি করলে তো হবে না, সেটা নিশ্চয়ই কেউ না কেউ মেনটেনেন্স করতেছে। আমরা এই জগতে কোনো একটা যন্ত্র যাই আমাদের চোখের সামনে পড়ে, আমরা অবচেতন মনে এবং সচেতন মনে বিশ্বাস করি কেউ না কেউ এটা সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি নয়, এটাকে কেউ না কেউ মেনটেনেন্স করে যাচ্ছেন।
তাহলে এই সুন্দর সুশৃঙ্খল জগৎ, যে 6টা ঋতু একটা পর্যায়ক্রমে আমাদের দেশে আগমন ঘটে, একটা নির্দিষ্ট কালচক্র অনুসারে সূর্য উদিত হয় এবং অস্ত যায়, এই যে সুশৃঙ্খল জগৎ নিচে কেউ সৃষ্টি করেছেন, এবং এটা যথাসময়ে যথাযথভাবে সম্পন্ন হওয়ার জন্য নিচে কেউ পালন করছেন, মেনটেনেন্স করছেন। তাহলে প্রশ্ন হচ্ছে কে করছেন? আমাদের পর্যবেক্ষণ আমরা দেখবো এখন। দেখুন, প্রত্যেকটা শিল্প কোনো না কোনো শিল্পীর দ্বারা হয়ে থাকে। প্রত্যেকটা শিল্পর পিছনে একজন শিল্পী থাকে। প্রত্যেকটা সংগঠনের পিছনে একজন সংগঠক থাকেন, অর্গানাইজেশনের পিছনে একজন অর্গানাইজার থাকেন। প্রত্যেকটা সৃষ্টির পিছনে একজন স্রষ্টা থাকেন, আমাদের এই দৃশ্যমান জগতে আমরা দেখতে পাই। প্রত্যেকটা ডিজাইনের পিছনে একজন ডিজাইনার থাকে, যেমন আমরা দেখি মার্চেন্ডাইজিং, ফ্যাশন ডিজাইনার। তার মানে প্রত্যেকটা নকশা বা ডিজাইনের পিছনে একজন ডিজাইনার থাকে, সেটা আমরা এই দৃশ্যমান জগতেও দেখতে পাই। প্রত্যেকটা শক্তির পিছনে একজন শক্তিমান থাকেন, শক্তিটা কারো না কারো কাছ থেকে আসতেছে। প্রত্যেকটা আইনের পিছনে কোনো না কোনো আইন প্রণেতা রয়েছে, যেমন আমাদের অ্যাডভোকেট রয়েছে, উকিল রয়েছে, তারপর ল মেকাররা রয়েছে, বাংলাদেশের সংবিধানের একজন রচয়িতা রয়েছেন। সো প্রত্যেক কিছুর পিছনে একজন কারো না কারো হাত রয়েছে। তাহলে আমরা দেখব এই বিশ্ব ব্রহ্মাণ্ডের পিছনে তাহলে নিশ্চয়ই কারো না কারো হাত থাকার কথা, এবং যদি থেকে থাকে তিনি কে? তো আমি আবার একটু রিপিট করি যে আমাদের আজকে সেশনের মূল উদ্দেশ্য হচ্ছে ভগবানের অস্তিত্ব আছে কি সেটা আমাদের দৃশ্যমান জগতে যা কিছু রয়েছে তার মাধ্যমে উপলব্ধি করার চেষ্টা করা। এবং আমরা যদি নিরপেক্ষ হই, বুদ্ধিমান হই, আমরা অবশ্যই একজন স্রষ্টার আবশ্যকতা অনুভব করতে পারবো। তাহলে আমাদের পর্যবেক্ষণগুলো আমরা আস্তে আস্তে ডিটেলসে আলোচনা করতে যাচ্ছি। প্রথমে আমরা দেখি যে এই যে আমরা কতগুলো সৃষ্টিকর্ম দেখতে পাচ্ছি। বিখ্যাত সেই মোনালিসার ছবি কে এঁকেছেন? লিওনার্দো দা ভিঞ্চি। এরকম আরো কিছু চিত্রকর্ম রয়েছে। যদি আমি বলি এটা একটা মোনালিসার ছবি, এটা কেউ আঁকেনি, এটা হঠাৎ করে চলে আসছে, এটা এমনি এমনি চলে আসছে, এটা আপনাদের কাছে কতটুকু বিশ্বাসযোগ্য মনে হবে? ঠিক একইভাবে প্রত্যেকটা চিত্রকর্ম কেউ করেনি, এটা অটোমেটিক চলে আসছে, এটা কি আসলে বিশ্বাসযোগ্য? তাহলে এই যে প্রত্যেকটা মানুষের যে সৃষ্টি করেছেন, প্রত্যেকটা পর্বত, নদী নালা, গাছপালা, ফুল, তারও নিচে একজন স্রষ্টার উপস্থিতি আবশ্যক। এই যে ফুলটা, এই ফুলটা কেউ না কেউ ড্র করেছে, অঙ্কন করেছে। এই যে এটা একটা কাগজের ফুল, কেউ না কেউ কাগজ কেটে বিভিন্ন কালারফুল কাগজ দিয়ে এই ছবিটা তৈরি করেছেন। কোনো একজন ডিজাইনার বা স্রষ্টা ছাড়া এটা কখনো আসতে পারে না। এখানে সিজার লেগেছে, গাম লেগেছে, বিভিন্ন কালারফুল কাগজ লেগেছে, এবং একজন ব্যক্তির হস্তক্ষেপের প্রয়োজন ছিল। তাহলে দেখুন, এই যে প্রকৃত ফুলটা যেটা প্রতিনিয়ত আমরা পাই, এই ফুলেরও কি একজন ডিজাইনারের প্রয়োজন আছে? আমাদের আপাত দৃষ্টিতে হ্যাঁ, এই ফুলের একটা ডিজাইনারের প্রয়োজন আছে। এই ফুলটা যেটা কাগজের ফুল, কোনো না কোনো একজন ব্যক্তি ডিজাইন করেছেন, তার কিন্তু বৃদ্ধি হয় না, তার কোনো স্মেল নেই, সেটা সজীব নয়, প্রাণবন্ত নয়। কিন্তু ভগবান যেটা সৃষ্টি করেছেন সেটা হচ্ছে প্রাণবন্ত। তাহলে এই ফুলটার যদি একজন স্রষ্টার প্রয়োজনীয়তা থাকে, তাহলে এই ফুলটারও নিশ্চয়ই একজন স্রষ্টার প্রয়োজনীয়তা রয়েছে। এটা একটা স্বাভাবিক প্রশ্নের মাধ্যমে আমরা স্রষ্টার অস্তিত্ব সম্পর্কে উপলব্ধি করতে পারি। এরপর দেখব প্রত্যেকটা শিল্পর পিছনে একজন শিল্পীর আবশ্যকতা রয়েছে। এর মাধ্যমে আমরা বুঝতে পারি প্রত্যেকটা শিল্প এর পিছনে কে রয়েছেন? একজন সুনিপুণ শিল্পীর হস্তক্ষেপ। এই যে দেখুন মৌমাছির, এই যে মৌমাছি কতটা সুসংগঠিত। একটা মৌমাছির চাকে একটা রানী মৌমাছি থাকে, শুধুমাত্র একটা রানী মৌমাছি থাকে, পুরুষ মৌমাছি থাকে, আর অসংখ্য কর্মী মৌমাছি থাকে। রানী মৌমাছিটা পুরো মৌচাকের নেতৃত্ব প্রদান করে থাকেন। কর্মী মৌমাছিরা বিভিন্ন জায়গা থেকে মধু সংগ্রহ করে এনে মৌচাকে রাখেন, এবং নারী মৌমাছি কি করে? প্রজনন বৃদ্ধি করেন।
এখানে কিন্তু শ্রম বন্টন রয়েছে, আমাদের ইন্ডাস্ট্রিতে যেমন শ্রম বন্টন রয়েছে, এক গ্রুপ এটা করবে, আরেক গ্রুপ এটা করবে। যেমন একটা গার্মেন্টসে একটা কোমর সেলাই করবে, একটা পায়ের প্যান্টের নিচের পার্ট সেলাই করবে, একটা জিপার লাগাবে, একটা আয়রন করবে, একটা ওয়াশ করবে। ঠিক একইভাবে এই মৌচাকেও কিন্তু একটা শ্রম বন্টন রয়েছে, একটা নির্দিষ্ট অর্গানাইজিং ম্যানেজমেন্ট রয়েছে। তাহলে ওদেরকে কে শিক্ষাটা দিয়েছেন? তারপরে এই যে উইয়ের ডিবি, কত বিশাল একটা উইয়ের ডিবি আমরা দেখতে পাই। ছোট ছোট পিঁপড়া অল্প অল্প পরিমাণ মাটি রাখার মাধ্যমে বিশাল একটা উইয়ের ডিবি তৈরি করতে পারে, এবং সেটা একক প্রচেষ্টায় কখনো সম্ভব নয়, তাদের একতার মাধ্যমে কিন্তু সেটা সম্ভব। এরপরে দেখা যায় মাকড়সার জাল, কত নিখুঁতভাবে এই মাকড়সা তার মুখনিসৃত লালা দিয়ে এই মাকড়সার জালটা তৈরি করে থাকে। এবং বর্তমানে চিন্তা করা হচ্ছে যে রানওয়েতে যখন কোনো বিমান আউট অফ কন্ট্রোল হয়ে যায়, তখন এই মাকড়সা নীতিটাকে ব্যবহার করে সেই বিমানকে আটকানোর জন্য বিভিন্ন উদ্ভাবনী চিন্তা ভাবনা করছেন বিজ্ঞানীরা। তাহলে আমরা শুধু আমাদের মধ্যে যে উদ্ভাবনী ক্ষমতা রয়েছে তা নয়, নিম্ন প্রজাতির জীবের মধ্যে এই উদ্ভাবনী ক্ষমতাটা রয়েছে। কে সেই ক্ষমতাটা দিয়েছেন? তো স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, এর পিছনে নিশ্চয়ই কোনো এক সুনিপুণ দক্ষ ব্যক্তিত্ব, পরম ব্যক্তিত্বের হাত রয়েছে। এই যে দেখুন রেশম পোকা, রেশম পোকা সম্পর্কে আমরা সবাই না জানলেও অন্ততপক্ষে রেশমি কাপড় বলে, রেশম কাপড়, এই সম্পর্কে আমরা জানি খুবই মসৃণ। এবং ভারতীয় উপমহাদেশে রেশমি কাপড় বা রেশম কাপড়ের জন্য খুব বিখ্যাত ছিল। এই রেশম কাপড় তৈরি হয় এই রেশমি রেশম পোকা থেকে। একটা নির্দিষ্ট প্রক্রিয়ায় তারা এই কার্যটা সম্পাদন করে থাকেন। তাহলে প্রত্যেকটা বিউটিফুল অর্গানাইজেশনের জন্য কি রয়েছে? একজন অর্গানাইজার রয়েছে। তদ্রূপ আমরা আমাদের মনুষ্য সৃষ্ট অনেক বস্তু দেখতে পাই। যেমন এই যে খুব সুন্দর ঝমকালো মোটর কার, এই কারটা দেখার সাথে সাথে আমরা বুঝতে পারি কেউ না কেউ সেটা উৎপাদন করেছে, এবং কেউ উৎপাদন করেনি, এটা অটোমেটিক এসেছে, সেটা কিন্তু আমরা কেউ বিশ্বাস করবো না। অন্তত আমি করি না, জানি না আপনারা করেন কিনা। আমি তো করতে পারি না। আমার দৃশ্যমান জগতে আমার এতটুকু বয়সে আমি কখনো দেখি নাই কোনো একটা বস্তু হঠাৎ করে চলে আসছে কোনো একজন স্রষ্টা ছাড়া। এরপর আমরা দেখতে পাই সুন্দর একটা কম্পিউটার, নিত্য নতুন কম্পিউটার দৈনন্দিন কাজে আমরা ব্যবহার করে থাকি, কেউ না কেউ সেটা সৃষ্টি করেছে। অ্যাপল, ডেল, লেনোভো, কত কোম্পানি রয়েছে। অভিজাত রোলেক্স ঘড়ি বা বিভিন্ন ধরনের ঘড়ি রয়েছে, কেউ না কেউ এটা ডিজাইন করেছে। আইফেল টাওয়ার, কেউ না কেউ সেটি নির্মাণ করেছে, খুব দর্শনীয় একটা স্থাপনা। এভাবে পৃথিবীর বিভিন্ন জায়গা জুড়ে অনেকগুলো দর্শনীয় স্থাপনা রয়েছে, যেগুলোর একজন স্থাপত্যকর্মী বা স্থাপত্য শিল্পী রয়েছেন। এই যে গগনচুম্বী ভবন, বিভিন্ন ভাস্কর্য, কেউ না কেউ সেটা খোদাই করেছে। তাহলে আমরা দেখতে পাই এই জগতে যা কিছু আমাদের চোখের সামনে রয়েছে, প্রত্যেক কিছুর পিছনে একজন স্রষ্টা রয়েছেন, অবশ্যই রয়েছেন। এবং এবং আমরা সেটা বিশ্বাস করি, সেটা সচেতন বা অবচেতন মনে। তাহলে এই যে বিশাল ইউনিভার্স বা বিশ্ব ব্রহ্মাণ্ড, যেখানে প্রত্যেকটা গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, তারকা, ধূমকেতু সবকিছু নিজ নিজ কক্ষপথে প্রতিনিয়ত ঘুরছে, তারও নিচে একজন স্রষ্টা রয়েছে, একজন মেইনটেনেন্স রয়েছে। তাহলে আমরা দেখতে পাই, এটা দ্বারা বুঝলাম প্রত্যেকটা সৃষ্টির একজন কি রয়েছেন? স্রষ্টা রয়েছেন। একটু মনে রাখবেন, প্রত্যেকটা সৃষ্টির একজন কি রয়েছেন? স্রষ্টা রয়েছেন। এরপর আমরা আরো কিছু আশ্চর্যজনক, এই যে দেখুন একটা ছোট গাছের বীজ, এটার দৈর্ঘ্য কতটুকু? এই যে স্কেলে দেখতে পাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি 1 সেন্টিমিটার বা তার আশেপাশে ছোট্ট একটা বীজ। আমরা বলি শিশুর পিতা ঘুমিয়ে রয়েছে, শিশুর পিতা ঘুমিয়ে রয়েছে সব শিশুর ওই অন্তরে। অর্থাৎ প্রত্যেক প্রত্যেক আহ প্রত্যেক গাছের পিছনে, প্রত্যেক গাছ, প্রত্যেকটা বীজের ভিতর আগত, ভবিষ্যতে আগত পুরো একটা গাছের ব্লু প্রিন্ট কিন্তু লুকিয়ে থাকে। এই যে বীজটা দেখে আমরা বুঝতে পারি বুঝতে পারি না এটা কত বড়। অথচ এই বীজটা যখন রোপণ করা হবে, অঙ্কুরোদ্গম হবে,
ক্রমান্বয়ে সেটা চারা হবে, একসময় বিশাল মহিরুহে পরিণত হবে। তাহলে একটা বিশাল বৃক্ষের ব্লুপ্রিন্ট এই ছোট্ট একটা বীজের মধ্যে লুকিয়ে রয়েছে। কে এই ব্লুপ্রিন্টটা এখানে লুকিয়ে রেখেছেন? এটা হচ্ছে একটা সিকোয়া ট্রি। এটা হচ্ছে আমেরিকা মহাদেশে প্রচুর পরিমাণে জন্মায়। এই এক একটা বৃক্ষ প্রায় 3000 বছর বেঁচে থাকে। এর ভিতর দিয়ে এমনকি রাস্তা পর্যন্ত তৈরি করে ফেলা যায়, এত বিশাল বৃক্ষ। এটা লম্বায় হচ্ছে 275 ফিট, পরিধিতে হচ্ছে 95 ফিট, এবং এর বাকলগুলো হচ্ছে অনেক মোটা। এটা যতটুকু লম্বা হয়, সেটা স্ট্যাচু অফ লিবার্টি নামক যে লম্বা স্ট্যাচু রয়েছে বা মূর্তি রয়েছে, সেটা চেয়েও দেখুন অনেকটা লম্বা। এবং স্যাটেলাইট স্পেস শাটল যেখান থেকে রকেট উৎক্ষেপণ করা হয়, সেটা থেকে অনেক লম্বা। ব্লু হোয়েল বা নীল তিমি, সেটা থেকেও কিন্তু অনেক লম্বা। তাহলে এই এত বড় লম্বা সিকোয়া ট্রি, সেটার ব্লুপ্রিন্ট কোথায় লুকিয়েছিল আমি আর একটু দেখাই। এই ছোট্ট একটা বীজের ভিতরে। তাহলে সেটা কে এখানে লুকিয়ে রেখেছেন? নিশ্চয়ই একজন স্রষ্টা রয়েছেন, যিনি এটা ডিজাইন করেছেন। এখন যেটা দেখতে পাচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন, একটা মস্তিষ্ক, মানব মস্তিষ্ক, হিউম্যান ব্রেইন। এবং বলা হচ্ছে এই মানব ব্রেইন এতটাই শক্তিশালী যে সারা বিশ্বের যতগুলো লাইব্রেরি আছে, প্রত্যেক লাইব্রেরিতে যতগুলো জ্ঞান রয়েছে, তথ্য রয়েছে, সবগুলো তথ্য এই একটা হিউম্যান ব্রেইন বা মানব মস্তিষ্কে ধরে রাখা সম্ভব। এতই শক্তিশালী আমাদের মানব ব্রেইন। এবং এটা কে বলছেন? আমার কথা নয়, ইনি একজন রিসার্চার, ডক্টর রিচার্ড রেস্টেক। তিনি বলেছেন এই কথাটা। তাহলে কত শক্তিশালী এই মানব ব্রেইন! একটা ছোট ঘড়ি, একটা কম্পিউটার, একটা কার, সবকিছুর যদি একজন স্রষ্টা থাকেন, তাহলে স্বাভাবিক আমাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে। এবং প্রশ্ন আসাটা অস্বাভাবিক নয়, যে এই হিউম্যান ব্রেইনের স্রষ্টাকে। এটাকে আমি সৃষ্টি করেছি? এটা আপনি সৃষ্টি করেছেন? এটা কি কোনো ডক্টর, কোনো সায়েন্টিস্ট সৃষ্টি করেছেন? না, এটা কেউ না কেউ সৃষ্টি করেছেন, যা হয়তো আমার দৃষ্টির অন্তরালে, যা হয়তো আমি দেখতে পাচ্ছি না, কিন্তু কেউ না কেউ এটা সৃষ্টি করেছেন। আর সেখান থেকে আমাদের একজন পরম স্রষ্টার অস্তিত্বের আবশ্যকতার প্রশ্ন এসে দাঁড়ায়। এরপরও আমাদের জানি, একটা ক্রাইম যখন হয়, তখন আমরা ক্রাইম যখন ইনভেস্টিগেট করতে যাই, তখন আমাদের চূড়ান্ত হচ্ছে কি ডিএনএ টেস্ট। কারণ প্রত্যেকটা এই পৃথিবীতে যদি ধরা হয় 700 কোটি মানুষ রয়েছে, 700 কোটি মানুষের ডিএনএ 700 ধরনের, কারো ডিএনএর সাথে কারো ডিএনএ মিলবে না। কারণ এখানে অনেকগুলো কোড রয়েছে, এই কোডগুলো একে অপরের সাথে বিভিন্ন বেস, এডিনিন, থায়ামিন, এডিস, ইউরাসিল, সাইটোনিন, এই ধরনের বেসগুলো নিয়ে সংগঠিত হয়ে এই ডিএনএ গুলো সৃষ্টি হয়ে থাকে। এবং আমাদের যে হিউম্যান সেল, অসংখ্য ট্রিলিয়ন এন্ড ট্রিলিয়ন হিউম্যান সেল রয়েছে, প্রত্যেকটা সেলে ক্রোমোজোম রয়েছে, 23 জোড়া ক্রোমোজোম রয়েছে। এই ক্রোমোজোম গুলো অসংখ্য, প্রায় 30,000 জিন কোড দিয়ে তৈরি হয়। সুতরাং এই যে নিখুঁত পরিকল্পনা, বাবা অনেকটা ছেলে অনেকটা বাবার মতো, মেয়ে অনেকটা বাবার মতো। তাহলে বাবার সাথে ছেলে মেয়ের মিল, মার সাথে ছেলে মেয়ের মিল, দাদুর সাথে নাতি নাতনির মিল। এই যে মিলগুলো কিভাবে আসে? এই ডিএনএ এর মাধ্যমে। বংশ পরম্পরা ক্রমে সেই বংশগতীয় বৈশিষ্ট্যটা তার প্রজন্মের মধ্যে সঞ্চারিত হয়। এখন প্রশ্ন হচ্ছে, এই কাজটা কি আমি করেছি? এই কাজটা সায়েন্টিস্ট করেছে? এই কাজটা কি কোনো ডক্টর করেছে? না, এটা বাই ওয়ান প্রত্যেকটা ব্যক্তির শরীরে বিল্ট ইন থাকে। কে করেছেন? তার জন্য একজন তার জন্য কি একজন স্রষ্টা, একজন ডিজাইনারের প্রয়োজন হয় নাকি? এবং তিনি হচ্ছেন পরম বুদ্ধিমান, পরম স্রষ্টা, যিনি এই সমস্ত করেছেন। এই যে আমরা লবণ খাই, লবণটা হচ্ছে একটা আয়নিক যৌগ। এখানে এইরকম বিভিন্ন আয়নিক যৌগের অনেকগুলো ল্যাটিস স্ট্রাকচার রয়েছে। আমরা আয়নিক যৌগগুলোকে যদি খুব গভীরভাবে বিশ্লেষণ করি, তাহলে বিভিন্ন ধরনের আমরা এর স্ট্রাকচার দেখতে পাই। এই জিনিসগুলো কে করেছেন? এরপর দেখুন, আমরা পেন্সিল সবাই ব্যবহার করে থাকি। পেন্সিলে থাকে গ্রাফাইট। গ্রাফাইটটা হচ্ছে একটা কার্বনের যৌগ। আমাদের শরীরে প্রচুর পরিমাণ কার্বন রয়েছে। কয়লা, সেটা একটা কার্বন।
গ্রাফাইট যেটা দিয়ে আমরা পেন্সিলে কালো অংশটা, সেটা হচ্ছে কার্বন। এই কার্বনটা একটু রূপভেদ চেঞ্জ হওয়া, একটু স্ট্রাকচারটা চেঞ্জ হওয়ার সাথে সাথে একই কার্বন কিন্তু এটা ডায়মন্ড। এক ধরনের আণবিক গঠন হলে গ্রাফাইট, ওই আণবিক গঠনটা একটু পরিবর্তিত হওয়ার সাথে সাথে অতি মূল্যবান একটা ধাতু, অতি মূল্যবান একটি পদার্থ, যেটা হচ্ছে ডায়মন্ড। তাহলে সামান্য আণবিক গঠনের পার্থক্যের কারণে যে এই যে বিশাল পার্থক্য, সেটা কে সৃষ্টি করেছেন? এর পিছনে নিচে একজন স্রষ্টার প্রয়োজন। এই যে আমরা দৃশ্যমান বিশ্ব ব্রহ্মাণ্ড, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে অসংখ্য গ্রহ নক্ষত্র রয়েছে। আমরা যদি আমাদের সৌরজগতের কথাও চিন্তা করে থাকি, এই সৌরজগতের প্রাণ কেন্দ্রে রয়েছে সূর্য। সূর্যকে কেন্দ্র করে গ্রহ উপগ্রহগুলো ঘুরছে। সূর্যের সবচেয়ে কাছে হচ্ছে কি মার্কারি, এরপর ভেনাস, আর্থ, তৃতীয় নম্বর গ্রহ হচ্ছে আমাদের এই পৃথিবী। আর পৃথিবীর তুলনায় সূর্য হচ্ছে প্রায় 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ গুণ বড়। বলা হচ্ছে সূর্যের যে আলোক রশ্মি, তাপ, তার 200 কোটি ভাগের 1 ভাগ মাত্র আমাদের পৃথিবীতে এসে পৌঁছায়। আমরা অনেক সময় বলি আমার মাথার উপর 12 সূর্যের তাপ। অনেক সময় যারা বয়োজ্যেষ্ঠ তারা টেনশনের কারণে এই কথাগুলো বলে। আমরা আমাদের সূর্যের 200 কোটি ভাগের 1 ভাগ মাত্র আলো আমরা পাই। এটা অনেকটা কিসের মতো? একটা বেড়ার ঘরের ছোট্ট ছিদ্র দিয়ে একটা ফিনকি আকারে যে আলো বের হয়, ঠিক সেই পরিমাণের চেয়ে অনেক কম। সুতরাং এই শক্তিশালী সূর্যটা কে সৃষ্টি করেছেন? আমাদের পৃথিবীর কথা না হয় বাদই দিলাম, এবং সূর্যকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট অনুপাতে আমাদের এই পৃথিবী নামক গ্রহটা চারিদিকে ঘুরছে। একটা জিনিস চিন্তা করে দেখুন, আমাদের পৃথিবীটা সূর্যকে চারপাশে ঘোরার সময় যদি সামান্যতম সূর্যের দিকে হেলে পড়ে, মুহূর্তের মধ্যে পুরো পৃথিবী সব পুড়ে ছাই হয়ে যাবে, কারণ তাপমাত্রা বেড়ে যাবে কয়েকশো ডিগ্রি সেলসিয়াস সামান্য সূর্যের দিকে হেলে পড়লে। আর সূর্য থেকে যদি একটু বিপরীত দিকে হেলে পড়ে, তাপমাত্রা নেমে যাবে হিমাঙ্কের নিচে, মুহূর্তে সব বরফে ঢাকা পড়বে। তাহলে আমাদের এই পৃথিবীটা সূর্যের দিকেও হেলে পড়তেছে না, সূর্য থেকে দূরে সরে যাচ্ছে না, একদম নিখুঁতভাবে তার নির্দিষ্ট কক্ষপথে প্রতিনিয়ত ঘুরে যাচ্ছে, আমাদের রক্ষা করে যাচ্ছে। তার পিছনের মাস্টার মাইন্ড কে? স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসতেই পারে। এরপর আমরা দেখি স্যাটেলাইট। আমাদের বাংলাদেশে একটা স্যাটেলাইট রয়েছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1, আপনারা জানেন। আর সারা বিশ্বে শত শত স্যাটেলাইট রয়েছে প্রত্যেকটা দেশে। এর মাধ্যমে আমরা বর্তমানে যে যে আমরা ক্লাসটা দিচ্ছি কিসের মাধ্যমে? অবশ্যই স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে। আমার কথাটা, আমার ভিডিওটা, আমার প্রদর্শিত চিত্র এবং ভিডিওগুলো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আকারে স্যাটেলাইটের সাহায্যে পৃথিবীর এক এক প্রান্তে চলে যাচ্ছে। Abza bem roda, sai da cana. এর মধ্যে দেবো। Ele আচ্ছা, ঠিক আছে। হরে কৃষ্ণ। হ্যাঁ, তো স্যাটেলাইটের মাধ্যমে আমরা আমাদের সমস্ত ইনফরমেশন গুলো পৌঁছাতে পারছি। ইভেন এই স্যাটেলাইটের মাধ্যমেই কিন্তু আমরা আপনার সাথে কথা বলতে পারছি, আপনাদের সাথে যোগাযোগ করতে পারছি, এই কোর্সটা দিতে পারছি। এই স্যাটেলাইটটা কৃত্রিমভাবে শূন্যে ভাসিয়ে রাখা হয়, এবং এই ভাসিয়ে রাখার জন্য দিন রাত সায়েন্টিস্টদের একটা প্যানেল দিন রাত এটাকে পর্যবেক্ষণ করে। কি কি দেখে? মহাকাশে প্রেরণ করা থেকে শুরু করে এটার ঘূর্ণন, এটার গতিবেগ, কোনো মহাজাগতিক বিকিরণের দ্বারা এটা ক্ষয়প্রাপ্ত হচ্ছে কিনা, তাপের কারণে কোনো অংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা, এবং পৃথিবী থেকে স্যাটেলাইটের দূরত্ব ঠিকভাবে মেনটেন করা হচ্ছে কিনা, সবকিছু কিন্তু এ- একটা বিজ্ঞানীর প্যানেল সবসময় এটাকে, এই যে দেখুন একটা প্যানেল সবসময় এটাকে অবজার্ভ করতেছে, শুধুমাত্র একটা স্যাটেলাইটকে বাসিয়ে রাখার জন্য, একটা স্যাটেলাইট মাত্র। তাহলে আমরা যদি বুদ্ধিমান হই, নিরপেক্ষ হই, স্বাভাবিকভাবে আমাদের মনে একটা প্রশ্ন আসে, পৃথিবীর ভর হচ্ছে 6 × 10⁻21 মেট্রিক টন। এত বিশাল ভারী একটা পৃথিবী মহাকাশে কে ভাসিয়ে রাখছে? কে কম্পিউটার নিয়ে বসে সেটাকে অবজার্ভ করতেছে, কন্ট্রোল করতেছে? তারও নিশ্চয়ই একজন কন্ট্রোলার থাকা দরকার, তারও নিশ্চয়ই একজন স্রষ্টা থাকা দরকার। আমরা বিশ্ব ব্রহ্মাণ্ড বাদই দিলাম, আমরা যে গ্রহে বসবাস করতেছি,
সেই গ্রহটাকে গভীর এবং নিবিড় ভাবে পর্যবেক্ষণ করে যাচ্ছেন প্রতিটা মুহূর্ত। একটু আগে বললাম সূর্যের একটু কাছে হেলে পড়লে পুরো সব ধ্বংস হয়ে যাবে, একটু দূরে হেলে পড়লে পুরো বরফে ঢেকে যাবে। দুটোর ক্ষেত্রে কিন্তু পুরোপুরি প্রাণের অস্তিত্ব পুরোপুরি বিনষ্ট হয়ে যাবে। তাহলে আমাদেরকে এভাবে বাঁচিয়ে রাখছে কে? নিশ্চয়ই একজন সংগঠক রয়েছেন, নিশ্চয়ই একজন কন্ট্রোলার রয়েছেন। স্বাভাবিকভাবে কি আমাদের মনে এই প্রশ্নটা আসে না? একটা স্যাটেলাইটকে যদি ভাসিয়ে রাখতে হয়, সৃষ্টি করতে হয় এবং উৎক্ষেপণ করতে হয়, তাহলে এই মহাকাশে হাজার হাজার কোটি কোটি অনন্ত কোটি গ্রহ উপগ্রহ নক্ষত্র তাদেরকে ভাসিয়ে রেখেছে। বলা হচ্ছে সূর্যের চারপাশে পৃথিবী 1,06,000 কিলোমিটার/ঘন্টায় ঘুরতে থাকে। এত দ্রুত গতিসম্পন্ন পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতে থাকে। কে নিয়ন্ত্রণ করছেন? আমরা দেখি এটা কি নাসা নিয়ন্ত্রণ করছেন? আমেরিকান সর্বোচ্চ বলা হয় এই পৃথিবীতে সবচেয়ে বড় মহাকাশ গবেষণা সংস্থা হচ্ছে নাসা। তারা কি এই পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করছে? মোটেই না। নাসা হয়তো কয়েকশো স্যাটেলাইট নিয়ন্ত্রণ করছে, পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে না। তাহলে কে নিয়ন্ত্রণ করছে? দেখুন, আমরা যদি কোথায় যাই, মুরাদপুর মোড়ে যাই, চৌরাস্তার মোড়, সেখানে দেখবো প্রতিনিয়ত গাড়ি আসা যাওয়া করতেছে। এই গাড়িগুলোর গতিবেগ কত? ঘন্টায় 20 কিলোমিটার, ঘন্টায় 30 কিলোমিটার। কারণ চৌরাস্তার মোড়ে এসে গাড়ির গতিবেগ স্বাভাবিকভাবেই কমে যায়, বা ঘন্টায় 10-15 কিলোমিটার। এই কম গতিসম্পন্ন কিছু পরিমাণ গাড়ি, এই গাড়িগুলো যদি নিয়ন্ত্রণ করার জন্য কোনো সার্জেন্ট না থাকতো, কি মনে হয় অ্যাক্সিডেন্ট হতো কি হতো না? আমার বাস্তব অভিজ্ঞতা মতে হ্যাঁ, অবশ্যই অ্যাক্সিডেন্ট হইতো, অ্যাক্সিডেন্টের হার অনেক বেড়ে যেত। সেই জন্য সরকার কি করেছেন, একজন ট্রাফিক কন্ট্রোল রেখে দিয়েছেন, ট্রাফিক সিগন্যালের মাধ্যমে সেই গাড়িগুলোকে নিয়ন্ত্রণ করছে। কিন্তু আমি একটু আগে বললাম 1,06,000 কিলোমিটার/আওয়ার বেগে এই যে পৃথিবীটা ঘুরছে, তাহলে এটাকে কে নিয়ন্ত্রণ করছে? এটার জন্য যদি একজন নিয়ন্ত্রকের কথা আমরা বলি, তাহলে সেটা কি খুব বেশি আমাদের বোকামি হবে? আমাদের পৃথিবীর কথাই না হয় বাদ দিলাম, আমাদের সৌরজগতে 8টা গ্রহ রয়েছে। প্লুটোকে এখন গ্রহের পর্যায়ে ধরা হয় না। এই গ্রহগুলো সূর্যের চারদিকে ঘুরছে, পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড বাদই দিলাম। এখন যদি শুক্রের সাথে যদি পৃথিবীর একটা সংঘর্ষ লেগে যেত, তাহলে আমরা কি বেঁচে থাকতাম? আমাদের অস্তিত্ব কি থাকতো? তাহলে শুক্র, আবার ধরা হয়, বিজ্ঞানের দৃষ্টিতে ধরা হয় চন্দ্র হচ্ছে পৃথিবীর উপগ্রহ। চন্দ্রের সাথে যদি পৃথিবীর একটা ধাক্কা লেগে যেত, তাহলে আমাদের অস্তিত্ব কি সম্ভব ছিল? তাহলে আপাত দৃষ্টিতে যদি আমরা চিন্তা করি, এটারও নিচে একজন নিয়ন্ত্রণকর্তা রয়েছেন, এবং তিনি কে? সেই প্রসঙ্গে আমাদের একজন পরম নিয়ন্ত্রণ কর্তা বা পরম নিয়ন্তার অস্তিত্বের আবশ্যকতা এসে দাঁড়ায়। এরপর আমরা দেখবো প্রত্যেকটা ডিজাইনের একজন ডিজাইনার থাকে। নতুন নতুন কাপড়ের অনেকগুলো ব্র্যান্ড আসে, নতুন নতুন কাপড়ের ডিজাইন আসে, এবং এই ডিজাইনগুলো কারা করে? ফ্যাশন ডিজাইনাররা। এটা আমরা সবাই জানি। এবং নতুন নতুন ডিজাইনের মোবাইল আসে, নতুন নতুন ডিজাইনের বিভিন্ন জিনিসপত্র আসে তাদের। তাহলে প্রত্যেকটা বস্তুর একটা, প্রত্যেকটা ডিজাইনের একজন কি রয়েছে? আপাত দৃষ্টিতে ডিজাইনার রয়েছে। তাহলে এই পরম ডিজাইনার কে? বলা হচ্ছে সূর্য প্রতি সেকেন্ডে যে পরিমাণ শক্তি নির্গত করে, 1 সেকেন্ডে সূর্য যে পরিমাণ শক্তি নির্গত করে, মানব জাতি তার পুরো ইতিহাসে এই পরিমাণ শক্তি ব্যবহার করে না। তাহলে কত শক্তিশালী এই সূর্য? এই সূর্যটা কে ডিজাইন করেছেন? এখন আমি এখানে পড়াচ্ছি, আমি এখানে একটা প্রেজেন্টেশন দিচ্ছি। কেউ যদি বাহির থেকে আমার জানলায় একটা আমাদের কাচের জানলায় যদি একটা ঢিল মারে, ঢিলের কারণে হয়তো আমার এই যে একটু আগে যে আমরা সাউন্ডটা পেলাম, কাচ, আমার জানলার কাচটা হয়তো ভেঙে গেল, বা টিভি স্ক্রিনটা ভেঙে গেল। তাহলে স্বাভাবিকভাবে আমি প্রথমে কি দেখব? একটা ঢিল ছুটে এসেছে, আমার স্ক্রিনে হোক, আমার কাচের জানলায় হোক, আঘাত প্রাপ্ত হয়েছে এবং ওটা ভেঙে গেছে। পর মুহূর্তে আমার কি মনে আসবে? এই স্টোন বা এই ডিলটাতে কি একজন শক্তি প্রয়োগ করে সেটা নিক্ষেপ করেছে বিধায় এটা ভেঙে গেছে।
তার মানে এই যে শক্তি এসে আমাকে আঘাত করেছে, সেই শক্তির পিছনে কে রয়েছেন? একজন শক্তিমান রয়েছেন, যিনি শক্তিটা প্রয়োগ করার কারণে এটা ভেঙে চুরমার হয়ে গেছে। তাহলে এবার দেখুন, সূর্য যে পরিমাণ শক্তি আমাদের দিচ্ছে প্রতি সেকেন্ডে, সেই শক্তির পিছনে নিশ্চয়ই একজন শক্তিমান অবশ্যই রয়েছে, সেটা স্বাভাবিক। তো আমরা এই জিনিসগুলো আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে, অনেকে বলে যে ভগবান নামে কিছুই নেই, ভগবানকে আমি বিশ্বাস করি না, এই পৃথিবী সব অটোমেটিক সৃষ্টি হয়েছে। তো এই পৃথিবীতে দৃশ্যমান বস্তুর মাধ্যমে যে অদৃশ্য নিয়ন্তার একটা উপস্থিতি উপলব্ধি করা যায়, যদি আমরা নিরপেক্ষ হই এবং প্রকৃতপক্ষে একজন বুদ্ধিমান হই, সেই জিনিসটা আমাদের আশেপাশে জগতে সংঘটিত বিভিন্ন বিষয়ের মাধ্যমে উপলব্ধি করার চেষ্টা করছি মাত্র। আমাদের এই জগতের চারপাশে আমরা থাকাই কত কত বিশাল বিশাল অট্টালিকা, স্থাপনা। এখন দেখুন, কোন একটা স্টুডেন্ট যখন কলেজে যায়, তখন সে বলে আমার কলেজ শুরু হয় 9টা 30-এ। তাহলে সে যে 9টা 30-এ তার কলেজ শুরু হবে, সেজন্য বাসায় কিন্তু খুব আর্লি বেরিয়ে যাবে, যাতে সে 9টা 30-এর মধ্যে কলেজে পৌঁছাইতে পারে। কেন সে 9টা 30-এ যাচ্ছে? সে তো 11টায় যেতে পারতো, রাতের 3টায়ও যেতে পারতো। এটা কি হয়? প্রত্যেক ইনস্টিটিউশনের একটা রুল রয়েছে, আইন রয়েছে। তাহলে এই আইনটা কে তৈরি করেছে? ওই কলেজের প্রিন্সিপাল। তারপর দেখুন, বাংলাদেশ বা ভারতবর্ষে গাড়ি চালানো হয় রাস্তার ঠিক বাম পাশে, কিন্তু আমেরিকাতে গাড়ি চালানো হয় রাস্তার ডান পাশে। তাহলে এই আইনটা কে প্রণয়ন করেছেন? আমাদের ক্ষেত্রে আমাদের দেশের ট্রাফিক পুলিশ, আমেরিকার ক্ষেত্রে আমেরিকার ট্রাফিক পুলিশ। এই যে আমরা আন্তর্জাতিক ম্যাচ খেলি বা দেখি, একটা আন্তর্জাতিক ম্যাচে, ওয়ান ডে ইন্টারন্যাশনাল ক্রিকেটে কত ওভার থাকে? এক একটা টিমে কয়জন খেলোয়াড় থাকে? আমরা 10-15-20 জন নিয়ে তো আর খেলতে পারি না, একটা নির্দিষ্ট সংখ্যক 11 জন খেলোয়াড় থাকে। একজন ব্যাটসম্যান কতভাবে আউট হতে পারে? এই বিষয়গুলো কে নির্ধারণ করে? এটা তো ইচ্ছা মতো হতে পারে না, সেটা নির্ধারণ করে আইসিসি। এবং রসায়নে আমরা দেখতে পাই অনেকগুলো মৌলিক পদার্থ রয়েছে, যাদের একটা পর্যায় সারণী রয়েছে। যারা মোটামুটি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন, আশা করি বুঝতে পারবেন। এই যে এগুলোকে সুনির্দিষ্টভাবে সুশৃঙ্খলভাবে সাজানো হয়েছে, এবং একটা একটা নির্দিষ্ট ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্যের ভিত্তিতে একটার পর একটা সাজানো হয়েছে। এখানে দেখেন হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, সিস্টেমেটিক্যালি টোটাল 118টা রয়েছে বর্তমানে। এবং তাদেরকে একটা সিস্টেম অনুসারে সাজানো হয়েছে। কোন আইনের ভিত্তিতে সাজানো হয়েছে? এবং আমরা সবাই জানি, নিউটন যখন আপেল বাগানের নিচে পড়াশোনা করতেছিল, হঠাৎ করে তার মাথায় একটা আপেল পড়েছিল। সে চিন্তা করলো, আপেলটা আমার মাথায় পড়লো কেন? উপরেও তো খালি জায়গা আছে, সেটা উপরে গেল না কেন? তখন থেকে তিনি গবেষণা শুরু করে পদার্থবিজ্ঞানের বিভিন্ন ল বা আইন সৃষ্টি করেছেন। তাহলে আমরা এই পর্যন্ত যা দেখলাম, প্রত্যেকটা আইনের পিছনে কে রয়েছেন? একজন আইন প্রণেতা রয়েছেন। তাহলে দেখুন, আরো কিছু বিষয় রয়েছে। আমি আহ তাহলে এই যে নির্মূল জগৎ, এই বৃহৎ জগৎ, এই জগতে নির্দিষ্ট আইনে পরিচালিত হয়। যেমন আজ থেকে 200 দিন পর কয়টায় সূর্য উদিত হবে, সেটা কিন্তু জ্যোতিষ যারা তারা কিন্তু বলে দিতে পারে। আজ থেকে 50 বছর পর 18ই জুলাই কি বার হবে, সেটা কিন্তু বলে দেওয়া যায়। কারণ এই জগতে যা কিছু রয়েছে সব সিস্টেমেটিক্যালি একটা নির্দিষ্ট আইন, একটা ল এর ভিত্তিতে চলে। সেজন্য অদূর ভবিষ্যতে কি হবে সেটা কিন্তু আমরা বলে দিতে পারছি। এখন প্রশ্ন হচ্ছে, এই আইনগুলো কে সৃষ্টি করেছেন এবং কে পরিচালনা করছেন? কার নির্ভুল হস্তক্ষেপের মাধ্যমে এই আইন পরিচালিত হয়? সেখান থেকেও কিন্তু আমরা একজন আইন প্রণেতা, পরম আইন প্রণেতার অস্তিত্ব সম্পর্কে উপলব্ধি করতে পারি। এবার দেখুন, এই পৃথিবীতে কেউ অনেক সুন্দর, কিন্তু এরকম কুৎসিত ব্যক্তিও রয়েছেন। খুব স্মার্ট ম্যান, আকলি ম্যানও রয়েছে, দেখতে খুব একটা সুন্দর নয়, চর্বিযুক্ত। খুব ধনী ব্যক্তিরা রয়েছেন, আবার দারিদ্র্যপীড়িত,
ভিক্ষুক সম্প্রদায়ও রয়েছে, ডাক্তারও রয়েছে যারা হাই প্রফেশনাল, আবার দিন মজুর কুলি মজুররা রয়েছে যারা কঠোর পরিশ্রম করে এক বেলার খাবার জোগাড় করতে হিমশিম খেতে হয়। এবার দেখুন তো, এই পৃথিবীটা হচ্ছে দ্বৈত ভাবা সম্পন্ন, ভালো রয়েছে খারাপও রয়েছে। এই বিষয়গুলো কে নির্ধারণ করে? আমাকে যদি কখনো সুযোগ দেওয়া হইতো, আমি কি হতাম? আমি কি কখনো কুৎসিত হওয়ার চেষ্টা করব? আমি কি কখনো মানে কুদর্শন, গরিব, শ্রমিক হওয়ার চেষ্টা করব? নিঃসন্দেহে আমাকে যদি কোনো সুযোগ দেওয়া হয়তো আমি ভালো ভালো গুলো কালেক্ট করতাম, সবচেয়ে সুন্দর ব্যক্তি হওয়ার চেষ্টা করতাম, পৃথিবীর সবচেয়ে ধনী হওয়ার চেষ্টা করতাম, সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে ভালো প্রফেশনটা বাছাই করার চেষ্টা করতাম। কিন্তু অনেক সময় এই জিনিসগুলো আমাদের হাতের নাগালের বাইরে থাকে। তাহলে এগুলো কে নির্ধারণ করে থাকেন? স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসে নাকি? আমরা কি কি পছন্দ করতে পারি? আপনারা কি কেউ বলবেন একটু মাইক্রোফোনটা অন করে? আমরা আমাদের জীবনে কি কি পছন্দ করতে পারি? আমরা চাইলেই পছন্দ করতে পারি। আমি খুশি হব যদি আপনারা কেউ কিছু রেসপন্স করেন, কারণ এটা হচ্ছে রেসিপ্রোকেটিভ একটা সেশন। শুধু আমরা বলবো, আমি বলবো নয়, আপনারাও বলবেন। আপনারা কাইন্ডলি বলবেন যে আমরা আমাদের জীবনে কি কি পছন্দ করতে পারি, অন্ততপক্ষে দুই একজন আমাকে বলতে পারেন। আমরা আমাদের জীবনে কি কি পছন্দ করতে পারি? কারো কি কোনো কিছু বলার আছে? আচ্ছা, আচ্ছা, আমরা এবার দেখবো আমরা কি কি পছন্দ করতে পারি। আমরা আমাদের শিক্ষা পছন্দ করতে পারি, আমরা ডাক্তারি পড়বো নাকি ইঞ্জিনিয়ারিং পড়বো নাকি ল পড়বো। আমরা আমরা আমাদের চাকরি সম্পর্কে আমরা পছন্দ করতে পারি কোন চাকরিটা করব। আমরা স্বামী বা স্ত্রী পছন্দ করতে পারি, আমি কাকে আমার জীবন সঙ্গী হিসেবে আমি গ্রহণ করব, আমরা সেটা পছন্দ করতে পারি। এবং দেখা যায় এক একজন বিয়ে করার সময় 10-12 জন পাত্র পাত্রী যাচাই বাছাই করতে থাকে। আমরা আমাদের গাড়িটা পছন্দ করতে পারি, আমি এই ব্র্যান্ডের গাড়ি নিব না ওই ব্র্যান্ডের গাড়ি নিব। আমরা আমাদের বাড়িটা পছন্দ করতে পারি, আমরা বাড়িটা এই বাড়িটা নিব নাকি ওই বাড়িটা নিব। তাহলে এমন কিছু নিশ্চয় রয়েছে যেগুলো আমরা পছন্দ করতে পারি না, সেগুলো কি? যেমন আমরা আমাদের পিতামাতা পছন্দ করতে পারি না, আমরা বলতে পারি না যে এই পিতামাতার ঘরে আমি আসব। আমরা বলতে পারি না আমাদের ফেস শেপ, মুখের যে শেপ সেটা কেমন হবে, সেটা কি ডায়মন্ড শেপ হবে, হার্ট শেপ হবে, রাউন্ড শেপ হবে, সেটা আমরা পারি না। আমরা আমাদের বুদ্ধিমত্তা বাছাই করতে পারি না। অনেকে বলে এই ছেলেটা হচ্ছে গড গিফটেড, মানে জন্ম থেকে অনেক মেধাবী। তো মেধাটা আমরা, আমাদের বুদ্ধিমত্তা, ইন্টেলিজেন্স আমরা পছন্দ করতে পারি না। তাহলে প্রশ্ন হচ্ছে, যে জিনিসগুলো আমরা পছন্দ করতে পারি না সেগুলো কে পছন্দ করবেন এবং কিসের ভিত্তিতে পছন্দ করেন? এটা কি আকস্মিক কোনো বিষয়? বাই চান্স কি একজন ধনী পরিবারে জন্মগ্রহণ করে যাচ্ছে, কি একজন গরিব পরিবারে জন্মগ্রহণ করতেছে, বাই চান্স কেউ অনেক সুন্দর হয়ে যাচ্ছে, বাই চান্স কেউ আকস্মিকভাবে বিশ্রী হয়ে যাচ্ছে? না, এটা কোনো বাই চান্স ঘটনা নয়। আমরা আমাদের দৃশ্যমান জগতে বিভিন্ন বিজ্ঞানের আলোকে দেখছি বাই চান্স কোনো কিছু হয় না। প্রত্যেক কিছুর পিছনে একজন সুনির্দিষ্ট সুনিয়ন্ত্রিত ব্যক্তি বা বস্তুর হাত রয়েছে। সুতরাং তাহলে আমাদের পিছনে এই যে সৌন্দর্য, বুদ্ধিমত্তা, জন্ম, এগুলো কখনো বিশৃঙ্খল বা আকস্মিক ঘটনা নয়, এর পিছনে একটা নির্দিষ্ট আইন রয়েছে। শাস্ত্রে বলা হয়েছে ভাগবতমে, কর্ম ন দৈব নেত্রেণ জন্তুর দেহ পত্যয়ে স্ত্রিয়া প্রবিষ্ট উদরম পুংসোরেত পুংসোরেত কণাশ্রয়। ভাগবতমে এটা বলা হয়েছে, এর অনুবাদ হচ্ছে পরমেশ্বরের অধ্যক্ষতায়, কার সুপারভিশনে? ভগবানের সুপারভিশনে জীবাত্মা, আমরা হচ্ছে প্রত্যেকে একটা জীবাত্মা, তার পূর্বকৃত কর্মের ফল অনুসারে। কিসের ভিত্তিতে তাহলে এই নির্ধারণগুলো হচ্ছে? আমার পূর্বের কর্মের ফলের ভিত্তিতে। বিশেষ প্রকার শরীরের জন্য পুরুষের রেতকণা আশ্রয় করে স্ত্রী গর্ভে প্রবেশ করে। তাহলে এই নির্ধারণটা কে করছেন? পরমেশ্বর ভগবান। কিসের ভিত্তিতে করছেন? আমাদের পূর্বকৃত কর্মফলের ভিত্তিতে।
তাহলে আমরা দেখতে পাই প্রত্যেকটা অভ্রান্ত আইনের জন্য কে রয়েছেন? একজন আইন প্রণেতা রয়েছেন। এখন আমরা বিজ্ঞানীদের পর্যবেক্ষণগুলো দেখব, বিজ্ঞানীরা কি বলে। আমরা জানি আলবার্ট আইনস্টাইন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানীর মধ্যে আইনস্টাইন নিউটনের নাম প্রণিধানযোগ্য। তিনি কি বলছেন? আইনস্টাইন বলছেন সকল প্রাকৃতিক আইনের পিছনে একটি নির্ভুল মস্তিষ্ক রয়েছে। এখন যদি আমি বলি না, সবকিছুর পিছনে একজন নির্ভুল মস্তিষ্ক বা পরম স্রষ্টার উপস্থিতি রয়েছে, অনেকে আমাকে বলতে পারে, আরে আপনারা সায়েন্স সম্পর্কে জানেন না, আপনারা সায়েন্স সম্পর্কে জানেন না, হয়তো সেজন্য এই বিষয়গুলো বলতেছেন। কিন্তু দেখেন, সমস্ত সায়েন্সের বিজ্ঞানীদেরও পিতা আইনস্টাইন তিনি কি বলছেন? সকল প্রাকৃতিক আইনের পিছনে একটি নির্ভুল মস্তিষ্ক রয়েছে, এবং আইনস্টাইন ছিল একজন ভগবত বিশ্বাসী। নোবেল বিজয়ী পদার্থবিজ্ঞানী শ্রোডিঞ্জার, যার শ্রোডিঞ্জারের ইকুয়েশনের মাধ্যমে যে বর্তমানে কোয়ান্টাম মেকানিক্স একদম সুদূর প্রসারী হয়েছিল, আমরা বর্তমানে কোয়ান্টাম মেকানিক্সের উপর অনেকটা নির্ভরশীল। তিনি কি বলছেন? আমি খুব অবাক হয়েছি যে আমার চারপাশের বাস্তব জগতের বৈজ্ঞানিক দৃশ্য খুব ত্রুটিপূর্ণ। এটি অনেক তথ্য প্রদান করে, আমাদের সকল অভিজ্ঞতাকে চমৎকার শৃঙ্খলায় স্থাপন করে, কিন্তু আমাদের হৃদয়ের খুব কাছের বস্তুগুলো সম্পর্কে এটি সম্পূর্ণরূপে নীরব, যা আমাদের জন্য আসলেই খুবই গুরুত্বপূর্ণ। এটি আমাদেরকে বলতে পারে না লাল এবং নীল, তিক্ত এবং মধুর, দৈহিক ব্যথা এবং দৈহিক আনন্দ সম্পর্কে। এটি সুন্দর এবং কুৎসিত, ভালো এবং মন্দ, ভগবান এবং নিত্যতা সম্পর্কে কিছুই জানে না। বিজ্ঞান মাঝে মাঝে এই সব বিষয়ের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার ভান করে, কিন্তু সে উত্তরগুলো প্রায় এত তুচ্ছ যে আমরা সেগুলোকে গুরুত্ব সহকারে গ্রহণ করতে পারি না। লর্ড ক্যালভিন বিখ্যাত একজন বিজ্ঞানী, তিনি কি বলছেন? আপনি যদি যথেষ্ট গভীরভাবে চিন্তা করেন, বিজ্ঞান আপনাকে বাধ্য করবে ভগবানকে বিশ্বাস করতে। আর নিউটন কি বলছেন? নিউটন কি বলছেন সেটা বলতে যাওয়ার আগে আমি একটা নিউটনের গল্প শুরু করি। নিউটন হচ্ছে একজন মহান বিজ্ঞানী, যার নাম আমরা কম বেশি সবাই জানি। তো নিউটন একবার এরকম সোলার প্যানেল তৈরি করেছেন, যেখানে সূর্যকে কেন্দ্রে রেখে প্রত্যেকটা গ্রহ তার চারপাশে ঘুরছে, এবং সেটা টেবিলে রেখেছেন। তো নিউটনের একজন বন্ধু ছিল যে হচ্ছে নাস্তিক, সে স্রষ্টাকে বিশ্বাস করতো না। তো একবার নিউটনের সেই নাস্তিক বন্ধু নিউটনের গৃহে এসেছেন। আসার পর হঠাৎ করে তার টেবিলে একটা সুন্দর সৌরজগতের মডেল দেখেছেন। দেখার পর বলছে, বাহ, খুব চমৎকার তো, এটা তুমি কখন তৈরি করেছো? তখন নিউটন বলছেন, না, এটা আমি তৈরি করি নাই। বলছে, তাই নাকি? তাহলে তোমাকে নিশ্চয়ই গিয়ে কেউ গিফট করেছে, কেউ না কেউ দিয়েছে। বলছে, না, আমাকে কেউ দেওয়াও নেই। তো বলছে, তাহলে নিশ্চয়ই তুমি কিনে এনেছো বাজার থেকে। বলছে, না, আমি বাজার থেকেও কিনে আনি নাই। তখন নাস্তিক বন্ধুটা একটু অবাক হয়ে গেল। আরে, তুমিও তৈরি করো নাই, গিফটও করে নাই, বাজার থেকেও আনো নাই, তাহলে আসছে কোথা থেকে? তো নিউটন বলছে, কেন, আসার কোনো উৎস দরকার আছে নাকি? বলছে, হ্যাঁ, অবশ্যই উৎস দরকার। বলছে, না না, এটা কেউ দেয় নাই, কিনিও নাই, গিফটও করে নাই। এটা আমি ঘুম থেকে উঠে দেখি হঠাৎ করে আমার টেবিলে একটা এরকম সোলার মডেল চলে এসেছে। নাস্তিক বন্ধু হাসতে লাগলো, আরে বোকা, আমাকে কি বোকা বানাতে চাচ্ছ? আমি তোমার এই বোকা উত্তরটা গ্রহণ করব, ধরে নিব? তো এই নাস্তিক বন্ধু কোনোভাবে বিশ্বাস করছে না, বাই চান্স হঠাৎ করে এই মডেলটা চলে আসছে। আর নিউটন বলছে, না, এটা হঠাৎ করে চলে আসছে। অনেকক্ষণ তর্ক বিতর্কের পর নিউটন বলছে, দেখো বন্ধু, ছোট্ট একটা সোলার মডেল, যার কোনো ভ্যালুই নেই, সেই মডেলটা হঠাৎ করে সৃষ্টি হয়েছে, সেই কথাটা তুমি কোনোভাবে বিশ্বাস করতে চাচ্ছ না। সেই কথাটা তুমি কোনোভাবে কি করতে চাচ্ছ না? বিশ্বাস করতে চাচ্ছ না। তাহলে এই প্রকৃত বিশ্ব ব্রহ্মাণ্ড, যেটা প্রকৃত উপস্থিতি রয়েছে, সেটা কেউ সৃষ্টি করে নাই, হঠাৎ করে সৃষ্টি হয়েছে, সেটা কেন তুমি বিশ্বাস করো? তখন সে চুপ হয়ে গেল। আসলেই তো, প্রত্যেক সৃষ্টির পিছনে একজন স্রষ্টা রয়েছেন, আমি কেন এটা বিশ্বাস করছি না? এইভাবে তার নাস্তিক বন্ধুটা আস্তিকে পরিণত হলো, অর্থাৎ ভগবত বিশ্বাসী হিসেবে পরিণত হলো। এবং সেই নিউটন কি বলছে?
তো আমরা, আমি দুঃখিত একটু ইন্টারফিয়ারের জন্য, সরি ফর দিস। নিউটন কি বলছেন? সূর্য, গ্রহ, নক্ষত্র এবং উল্কার অতি সুন্দর ব্যবস্থা কেবল একজন বুদ্ধিমান এবং শক্তিশালী সত্তার পরিচালনা এবং অস্তিত্বকে প্রমাণ করে। দেখুন, সবকিছু কি করে? একজন বুদ্ধিমান এবং শক্তিশালী সত্তার পরিচালনা এবং অস্তিত্বকে প্রমাণ করে। তাহলে নিউটনের কথার মাধ্যমে আমরা বুঝতে পারি এবং জীবন আদর্শ থেকে বুঝতে পারি তিনি একজন ভগবত বিশ্বাসী ছিলেন। শুধু আমার মতো যারা বিজ্ঞানী নয়, যারা সেকেলে আপডেটেড, তারা ভগবানকে বিশ্বাস করে তা নয়। মহান মহান বিজ্ঞানীরা যাদের অবদানে আমরা আজকে দাঁড়িয়ে আছি, তারাও কিন্তু ভগবানকে বিশ্বাস করত। কিন্তু যদিও বর্তমানে ভগবানকে বিশ্বাস না করাটাই একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে, যে যে যত বেশি ভগবানে অবিশ্বাসী হবে সে তত বেশি অ্যাডভান্সড মনে করা হয়। কিন্তু যাদের অবদানের মাধ্যমে আমরা এতদূর এসেছি, তারা কখনো ভগবত অবিশ্বাসী ছিল না। ম্যাক্স বর্ন বলছে, আমি অণুর মধ্যে প্রকৃতির গভীরতম রহস্যের চাবিকাঠি দেখেছি এবং এটি আমার কাছে সৃষ্টি এবং স্রষ্টার মহিমা প্রকাশ করেছে। আপনাদের কাছে যদি কোনো কনফিউশন থাকে এই কথাগুলো কি অতিরঞ্জিত কিনা, এইগুলো স্ক্রিনশট দিয়ে আপনারা গুগলে ভেরিফাই করে নিতে পারেন আসলে এই বিজ্ঞানীরা এই কথাগুলো বলেছে কিনা। আমার কাছে একটি সমীকরণের কোনো অর্থই নেই যদি তা ভগবানের কোনো ভাবনাকে প্রতিফলিত না করে। বিখ্যাত গণিতবিদ রামানুজন এই কথাটা বলেছেন। একটি উচ্চতর শক্তি রয়েছে যা আমাদের ইচ্ছা দ্বারা প্রভাবিত হয় না, চরমে যা সবকিছু নির্ধারণ করে এবং বিচার করে। এটা কোনো ইন্ডিয়ান বা ভারতীয় উপমহাদেশের ব্যক্তি বলে নাই, কোনো বিজ্ঞানী বলে নাই, যারা স্বাভাবিকভাবে ভগবানের প্রতি বিশ্বস্ত। একজন ওয়েস্টার্ন বিজ্ঞানী বলেছেন, ওয়ার্নার হেইসেনবার্গ, তারাই বলছেন। কারণ আমরা প্রকৃতিকে যত কাছে থেকে এবং গভীরভাবে বিচার করব, তত বেশি ভগবানের আবশ্যকতা আমাদের কাছে প্রতিভাত হবে। এই জগতে আমাদের যা কিছু রয়েছে তার থেকেও ভগবানের সত্যকে জানার সুবিধাকে আমাদের বেশি মূল্যায়ন করা উচিত। বিখ্যাত বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে। তাহলে এই সমস্ত বিজ্ঞানীরা কিন্তু ভগবানের অস্তিত্বকে বিশ্বাস করে থাকেন। এরপর হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমাদের একটা, আমরা তখন একটা প্রোগ্রাম দেখলাম, কোন বনেগা ক্রোড়পতি, কে হবেন কোটিপতি। ওখানে কিছু প্রশ্ন করা হয়, প্রশ্নের উত্তর দিতে পারলে 1 কোটি টাকা পুরস্কার দেওয়া হয়। তো আমরা দেখি একটা প্রশ্ন করে দেখি, হয়তো 1 কোটি টাকা দিতে না পারলেও 1 কোটি ধন্যবাদ দিতে পারবো আপনাদেরকে। তো আমার প্রথম প্রশ্ন, আমি কিন্তু এবার আপনাদের কাছ থেকে উত্তরটা চাইবো, আপনারা মাইক্রোফোনটা অন করে আনসারটা দিবেন। কেউ একজন বলুন, এই জগতের উৎস কি? কেউ একজন বলুন, কি হতে পারে উৎস? প্রভু সি, বুদ্ধিমান ডিজাইন। বুদ্ধিমান ডিজাইন বলছেন, দেখি আমরা আনসারটা হয় কিনা, 1 কোটি টাকা পেয়ে যায় কিনা। সরি, 1 কোটি ধন্যবাদ। হ্যাঁ, রাইট, উনি সঠিক আনসার দিয়েছেন আমাদের তথ্য মতে। ধন্যবাদ প্রভু, আপনাকে 1 কোটি ধন্যবাদ। দ্বিতীয় প্রশ্ন, এই জগতের উদ্দেশ্য কি? আমি আশা করব অন্য আরেকজন এই উত্তরটা দিবেন। ডি। ডি, অর্থাৎ ভগবান এবং জীবনকে উপলব্ধি করা। দেখি আমরা আসলে, আপনি কি আসলে এটা দিয়েছেন নাকি জাস্ট এখানে আসেন বিদায় দিতে হবে সেই জন্য দিয়েছেন? আপনি কি আসলে হৃদয় থেকে দিয়েছেন? যিনি দিয়েছেন, অবশ্যই। থ্যাংক ইউ। হুম, আপনার প্রশ্ন সঠিক, আপনাকেও 1 কোটি ধন্যবাদ, যদি 1 কোটি রুপি বা টাকা দিতে পারছি না। তাহলে দেখুন, আমাদের দৃশ্যমান জগতে অনেকগুলো জটিল মেশিন দেখি। যেমন আপনি যখন এখানে একটা অ্যানোটেশন দেখা যাচ্ছে, আপনারা একটু কিছু লিখবেন না। রিয়েলমি RMX 31। আচ্ছা, আমরা যখন কখনো ল্যাবে যাই এমআরআই করার জন্য বা বড় বড় কোনো শরীরের চেক আপ করার জন্য, তখন ওখানে আমরা দেখে অবাক হয়ে যাই, অনেক জটিল জটিল মেশিন থাকে। বিশেষ করে যখন আমরা সায়েন্টিফিক ল্যাবে যাই, এগুলো কি, এই সব যখন আমরা
কখনো কোনো জটিল মেশিন দেখি, আমাদের মনে দুটো স্বাভাবিক প্রশ্ন আসতে পারে। এগুলো কি বাই চান্স হঠাৎ করে এসেছে, এবং এগুলো কি কোনো উদ্দেশ্য নেই? এই প্রশ্নগুলো আমাদের মনে চলে আসে, ঠিক নয় কি? তাহলে এই সামান্য ছোট ছোট জটিল মেশিনের যদি কোনো আকস্মিকভাবে না আসে, এবং অবশ্যই কোনো না কোনো একটা উদ্দেশ্য থাকে, তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের নিশ্চয়ই একটা সৃষ্টির রহস্য আছে, কোনো না কোনো একটা প্রক্রিয়া সৃষ্টি হয়েছে, এবং তার নিচে একটা কি রয়েছে, উদ্দেশ্যও রয়েছে। তো এই পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে সে সম্পর্কে বর্ণনার জন্য প্রায় 27 ধরনের তত্ত্ব রয়েছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তত্ত্ব হচ্ছে বিগ ব্যাং থিওরি, যার প্রণেতা হচ্ছে জি লেমেটার, এবং এটাকে সারা বিশ্বে মানে সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছেন স্টিফেন হকিং। সবচেয়ে বেশি পরিমাণ বিশ্বাস করা হয় বিগ ব্যাং থিওরি, অর্থাৎ এই তত্ত্ব অনুসারে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে। এখন বিগ ব্যাং থিওরি অনুসারে বিগ ব্যাং থিওরি অনুসারে যেভাবে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে সেই অনুসারে কি বলা হয়, বলা হচ্ছে সৃষ্টির আদিতে আগে কিছুই ছিল না, শুধুমাত্র একটা পয়েন্ট ছিল, একটা বিন্দু ছিল, যে বিন্দুর তাপমাত্রা হচ্ছে অসীম, ঘনত্ব অসীম, দৈহিকভাবে অবর্ণনীয়, গাণিতিকভাবে প্রমাণযোগ্য নয়, এবং সব সময় এবং কালের সকল ধারণার অতীত। ওই ধরনের একটা বিন্দু, সেটার হঠাৎ বিস্ফোরণ হলো, বিস্ফোরণ হয়ে ক্রমাগত বর্ধিত হচ্ছে, এবং আজকের এই সুশৃঙ্খল বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে। তার আগে বলে দিই, অনেকগুলো প্রমাণের মধ্যে বিশ্বকোষ ব্রিটানিকাতে বলা হচ্ছে এটি গুরুত্ব দেওয়া উচিত যে সৌরজগতের উদ্ভব সম্পর্কে কোনো তত্ত্বই এখনো সর্বসম্মতিক্রমে স্বীকৃত হয়নি। সবগুলো তত্ত্বই কিছু উচ্চ উচ্চ মাত্রায় অপ্রামাণিক অনুমান মাত্র। মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে সেটা শুধুমাত্র প্রমাণ, অনুমান করা হয়েছে, এইভাবে সৃষ্টি হতে পারে, এইভাবে সৃষ্টি হতে পারে। আর এই অনুমান প্রমাণগুলোর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ গ্রহণযোগ্য হচ্ছে কোনটা, বিগ ব্যাং থিওরি। এবং সেটা কি আমি একটু আগে বললাম, একটা পয়েন্ট, সেটা বিস্ফোরণের মাধ্যমে বিশাল এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে। বিগ ব্যাং মানে মহাবিস্ফোরণের মাধ্যমে। এখন দেখুন আমাদের চারপাশে কি রয়েছে, অনেক বিস্ফোরণ হয়। অনেক বিস্ফোরণ হয় কি, যেমন কোথাও কোথাও বোমা বিস্ফোরণ হয়, ককটেল বিস্ফোরণ হয়। কিছুদিন আগে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ হয়েছিল, ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল, অনেকগুলো বোমা বিস্ফোরণ হয়েছিল। আচ্ছা, কোনো বিস্ফোরণে কি দেখা গেছে সুন্দর একটা বিল্ডিং তৈরি হয়ে গেছে, সুন্দর একটা বাগান তৈরি হয়ে গেছে, একটা লেক তৈরি হয়ে গেছে, ফলের বাগান, ফুলের বাগান? কখনো কি হয়েছে? আমরা এই যাবৎকালে যত বিস্ফোরণ দেখেছি আমাদের চোখের সামনে, সমস্ত বিস্ফোরণ শুধু ধ্বংসই করেছে। 1945 সালে জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বিস্ফোরণ থেকে শুরু করে এই পর্যন্ত সমস্ত বিস্ফোরণ শুধু ধ্বংসই করেছে। সুনিয়ন্ত্রিত সুশৃঙ্খল সৃষ্টি আমরা কখনোই দেখিনি। তাহলে একটা বিন্দুর বৃহৎ বিস্ফোরণের মাধ্যমে এই সুশৃঙ্খল জগৎ সৃষ্টি হয়েছে, সেটা বিশ্বাস করাটা আমাদের জন্য কতটুকু বুদ্ধিমানের কাজ, একটু আমরা চিন্তা করে দেখি। তো এক্ষেত্রে আমি একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে ধরে নিলাম একটা বিন্দু, সেটার বিস্ফোরণের মাধ্যমে এই বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে। তর্কের খাতিরে খাতিরে আমি না হয় ধরে নিলাম একটা বিন্দুর বিস্ফোরণের মাধ্যমে হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এই বিন্দুটা কে সৃষ্টি করেছে? আমরা যদি বিজ্ঞানীদের প্রশ্ন করি এই বিন্দুটা কে সৃষ্টি করেছে, তখন তারা এর কোনো উত্তর দিতে পারে না, বলছে এই বিন্দুর কোনো স্রষ্টা নেই। তখন ওনারা আমাদের জিজ্ঞেস করবে, যারা ভগবত বিশ্বাসী তাদের জিজ্ঞেস করে, তাহলে আপনারা বলুন এই বিশ্ব ব্রহ্মাণ্ড কে সৃষ্টি করেছে? তখন আমরা বলি যে পরমেশ্বর ভগবান, দ্য বিগ ব্রেইন, পরমেশ্বর ভগবান এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন। তখন ওনারা আমাদেরকে প্রশ্ন করে, ভগবানকে কে সৃষ্টি করেছে? ভগবানকে কে কেউ সৃষ্টি করতে পারে না। ভগবান হচ্ছে স্বয়ম্ভু, ভগবানকে কেউ সৃষ্টি করে না, ভগবান সমস্ত কিছুকে সৃষ্টি করেন। তো দেখুন, এই জগতের সৃষ্টির রহস্য উদ্ঘাটন করতে গিয়ে গিয়ে বিজ্ঞানীরা আটকে যায় একটা পয়েন্টের মধ্যে, যে পয়েন্টের বিগ ব্যাং বা বৃহৎ বিস্ফোরণের মাধ্যমে এই জগতের সৃষ্টি হয়েছে। আর আমরা এই জগতের সৃষ্টির রহস্য উদ্ঘাটন করতে গিয়ে থেমে যাই কোথায়, ভগবান পর্যন্ত। পরম বুদ্ধিমত্তা বিগ ব্রেন পরমেশ্বর ভগবান এই জগৎ সৃষ্টি করেছেন।
তাহলে ওরা প্রশ্ন করে ভগবানকে কে সৃষ্টি করেছে, আর আমরা প্রশ্ন করি পয়েন্টটাকে কে সৃষ্টি করেছে, বিন্দুটাকে কে সৃষ্টি করেছে। ওরা বলে যে না, এই পয়েন্টটাকে কেউ সৃষ্টি করে নাই। ঠিক আমাদের উত্তর, ভগবানকে কেউ সৃষ্টি করে না, ভগবানকে কেউ সৃষ্টি করতে পারে না, ভগবানই বরং সমস্ত কিছু সৃষ্টি করে থাকেন। তাহলে বিজ্ঞান, নাস্তিক এবং আস্তিক দুইজনই এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টির রহস্য খুঁজতে গিয়ে দুই জায়গায় গিয়ে আটকে যায়। একটা হচ্ছে বিগ ব্যাং, আর একটা হচ্ছে বিগ ব্রেইন। আমরা চাইলে সমস্ত সৃষ্টির স্রষ্টা হিসেবে বিগ ব্যাংকে গ্রহণ করতে পারি, অথবা একজন বিগ ব্রেইনকে গ্রহণ করতে পারি। সিদ্ধান্ত হচ্ছে আমার আপনার। এখানে কেউ কখনো সিদ্ধান্ত চাপিয়ে দেবে না। এখন আমি যদি বুদ্ধিমান হই, আমাকে বিবেচনা করতে হবে সমস্ত সৃষ্টির স্রষ্টা হিসেবে আমি কি একটা বিগ ব্যাং বা একটা পয়েন্টকে নিব, নাকি একটা বিগ ব্যাং বা বিগ ব্রেইন বা পরমেশ্বর ভগবানকে নিব। এখন সিদ্ধান্ত হচ্ছে আমাদের। এই দেশের যেমন সরকার রয়েছে, সরকারের কতগুলো মন্ত্রণালয় রয়েছে যার মাধ্যমে সরকার আমাদের দেশটাকে পরিচালনা করেন। ঠিক বিশ্ব ব্রহ্মাণ্ড হচ্ছে একটা রাজ্যের মতো বিশাল রাজ্য, সেখানে একজন সরকার রয়েছে, বিশ্ব ব্রহ্মাণ্ডের সরকার হচ্ছে ভগবান। তিনিও এই বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনা করেন। যেমন দেখুন, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, বিভিন্ন মন্ত্রণালয় রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে, স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্যের দিকটা দেখেন। ঠিক তেমনি বিশ্ব ব্রহ্মাণ্ডের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি করেন, আইন শৃঙ্খলা রক্ষা করেন। কিভাবে? এই জগতের আইন শৃঙ্খলা কিভাবে রক্ষা করেন? কেউ যদি অবৈধ সঙ্গ করে তার এইডস হয়, কেউ যদি অতিরিক্ত ধূমপান করে তার ক্যান্সার হয়, কেউ যদি মদ্যপান করে তার লিভারের সমস্যা হয়। এই দেশের সরকার স্বাস্থ্য মন্ত্রণালয়, বিশ্ব ব্রহ্মাণ্ডের সরকার ভগবান স্বাস্থ্য মন্ত্রণালয় এর জন্য কি করেছেন, আয়ুর্বেদিক ওষুধ প্রদান করেছেন। ঠিক যেমন আমাদের সরকার আমাদের জন্য ওষুধ সাপ্লাই দিয়ে থাকেন, এই দেশের সরকার আমাদের জন্য বিদ্যুৎ প্রদান করেন, আলো প্রদান করেন। বিশ্ব ব্রহ্মাণ্ডের সরকার আমাদের জন্য সূর্য এবং চন্দ্র প্রদান করেন, যার বিল কি আমরা কখনো দিই? না, দিই না। অর্থ মন্ত্রণালয় কি করেন, মুদ্রা বা সম্পদ আমাদের জন্য সরবরাহ করে থাকেন। আর বিশ্ব ব্রহ্মাণ্ডের সরকার আমাদের জন্য কি দেন, বিভিন্ন খনিজ, স্বর্ণ, রৌপ্য, নবরত্ন, ডায়মন্ড, লিথিয়াম, যেটাকে হোয়াইট গোল্ড বলা হয়, এই ধরনের খনিজ উপাদানগুলো দিয়ে থাকেন। প্রতিরক্ষা মন্ত্রণালয় আমাদের বিপদ থেকে সুরক্ষা করে, বাইরের বিপদ থেকে। ঠিক ভগবান আমাদের কি দিয়েছেন, ওজোন মণ্ডল দিয়েছেন। এই ওজোন মণ্ডল আমাদের পৃথিবীর চারপাশে একটা লেয়ার তৈরি করে, যার কারণে মহাবিশ্বের যে ক্ষতিকর কসমিক রে বা মহাজাগতিক রশ্মি সেগুলো আমাদের এই বায়ুমণ্ডলে পৌঁছাতে পারে না, যার ফলে আমাদের শরীর বিভিন্ন ক্যান্সার বা বিভিন্ন রোগ ব্যাধি থেকে সুরক্ষা প্রাপ্ত হতে থাকে। শিক্ষা মন্ত্রণালয় কি করে, নাগরিকদের জন্য শিক্ষা সুনিশ্চিত করেন, যেমন অবৈতনিক প্রাথমিক শিক্ষা, বিভিন্ন স্কুল স্কুলে বিভিন্ন ফ্রি বই দেওয়া হয়। ঠিক তেমনি আমাদের শিক্ষার জন্য ভগবান কি দিয়েছেন, বেদ, কোরআন, বাইবেল, ত্রিপিটক ইত্যাদি বিভিন্ন ধর্মীয় গ্রন্থগুলো দিয়ে থাকেন। এখন আমাদের কি মুখ্য কর্তব্য? আমরা প্রায় আমাদের সেশনের প্রায় শেষ দিকে চলে আসছি। আমাদের মুখ্য কর্তব্য কি? আমাদের কি মুখ্য কর্তব্য? ভগবানের মহান সৃষ্টির প্রশংসা করার জন্য আমাদের বুদ্ধিমত্তাকে ব্যবহার করা উচিত। বিজ্ঞানের মাধ্যমে ভগবানের মহিমা কীর্তনের জন্য সৃষ্টির রহস্যসমূহ উদ্ঘাটন করা উচিত। আমরা বলছি না যে আমরা বিজ্ঞানকে বাদ দিব না। বিজ্ঞান আমাদের জীবনকে সহজলভ্য করে দিয়েছেন, কমফোর্টেবল করে দিয়েছেন। আমরা বিজ্ঞানকে বাদ দিতে বলছি না, কিন্তু বিজ্ঞানের পাশাপাশি সমস্ত বিজ্ঞানের যিনি স্রষ্টা ভগবান, এই বিজ্ঞানটাকে কাজে লাগিয়ে যাতে আমরা ভগবানের মহিমা কীর্তন করি। যেমন এই যে বিজ্ঞানের সৃষ্টিকে ব্যবহার করে আমরা ভগবানের মহিমা কীর্তন করছি, তারা আমরা কিন্তু বিজ্ঞানকে অবজ্ঞা করছি না, কিন্তু সমস্ত বিজ্ঞানের পিছনে যিনি পরম বিজ্ঞান, তার মহিমা কীর্তনে আমাদেরকে নিযুক্ত হওয়া উচিত। ভগবানের সৃষ্টির উদ্দেশ্যে অনুধাবন করা উচিত। আমাদের এই সৃষ্টিটা কেন, সেই উদ্দেশ্যটা আমাদের অনুধাবন করা উচিত এবং ব্যাখ্যা করা উচিত, যা হচ্ছে ভগবানকে ভালোবাসা এবং সকল জীবকে ভালোবাসা, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য এবং সকলের কল্যাণের জন্য সবকিছুর সৎ উপযোগ করা উচিত। আমাদের জীবনে যা কিছু রয়েছে সবকিছু কি জন্য উপযোগ বা প্রয়োগ করা উচিত, ভগবানের সন্তুষ্টি বিধান করার জন্য এবং আমাদের আশেপাশে যারা রয়েছেন সবার কল্যাণের জন্য, কারো কখনো ক্ষতি করার জন্য নয়।
এখানে করবে পড়ে না, অনেক জায়গা থেকে ঘুরে আসছে তো এখানে পড়ে না। দিদি সব পড়ালেখা শিখে বলবে, তুমি কিছু শিখতে পারবে। হরে কৃষ্ণ। তো আমরা আমাদের সেশন একদম শেষ পর্যায়ে চলে আসছি। আহ আমরা আজকের সেশনের একটু সামারি দিই। আজকের সেশনের সামারি হচ্ছে এই জগতের দৃশ্যমান যা কিছু রয়েছে সবকিছুর পিছনে কি রয়েছেন? একজন স্রষ্টা রয়েছেন। সবকিছুর পিছনে কে রয়েছেন? একজন স্রষ্টা রয়েছেন। এবং সেই স্রষ্টাকে উপলব্ধি করার জন্য আমাদের খুব একটা দূরে যেতে হবে না। এই জগতের দৃশ্যমান সমস্ত কিছুর জন্য একজন স্রষ্টা রয়েছেন। এই জগতে সবকিছুর যে একজন স্রষ্টা রয়েছেন সে সম্পর্কে আমরা উপলব্ধি করতে পারি। প্রতিটা ডিজাইনের পিছনে একজন ডিজাইনার থাকেন, প্রতিটি সৃষ্টির পিছনে একজন স্রষ্টা থাকেন, প্রতিটি শিল্পের পিছনে একজন একজন শিল্পী থাকে, প্রতিটি অর্গানাইজেশনের পিছনে একজন অর্গানাইজার থাকেন, প্রতিটি আইনের পিছনে এই আইন সৃষ্টিকারী একজন আইন প্রণেতা রয়েছেন। তাহলে যে এই নিখুঁত বিশ্ব ব্রহ্মাণ্ড এবং তার আইন, তার ডিজাইন, তার পিছনে একজন পরম বুদ্ধিমত্তা নিশ্চয় রয়েছে। এবং এই আমাদের দৃশ্যমান সবকিছুর মাধ্যমে আমরা আমাদের পরম সৃষ্টিকর্তার অস্তিত্ব উপলব্ধি করতে পারি। আর আমরা যারা রয়েছি আমরা মনে করতে পারি আমরা যেহেতু ব্যাকডেটেড, আমরা জ্ঞান এবং বিজ্ঞানে খুব একটা এগিয়ে নয়, হয়তো আমরা তাই অন্ধের মতো ভগবানকে বিশ্বাস করছি। কিন্তু আমরা আজকে দেখলাম যারা বিজ্ঞানে অনেক উন্নত, যাদের অনেক অবদান রয়েছে, যাদেরকে এখনো বিজ্ঞান জগতে শ্রদ্ধার সহকারে স্মরণ করা হয়, সেই সমস্ত বিজ্ঞানীরাও কিন্তু বিজ্ঞানের গূঢ় রহস্য উদ্ঘাটন করতে গিয়ে ভগবানের আবশ্যকতা উপলব্ধি করেছেন এবং তারাও ভগবানের অস্তিত্ব স্বীকার করেছেন। তো এখানেই মূলত আমাদের আজকে সেশনটা শেষ হলো। তো আমরা দ্বিতীয় সেশনে জানবো যে ভগবান যদি থেকে থাকেন তাহলে আমরা তাকে দেখি না কেন? যদি আমরা তাকে দেখতে চাই তাহলে আমাদের নিশ্চয়ই চক্ষু দরকার। সেই চোখটা আমরা কিভাবে পাবো? আর আমরা যদি ভগবান সম্পর্কে জ্ঞান অর্জন করতে চাই তাহলে আমরা সেই জ্ঞানটা কোথা থেকে পাবো? সেই জ্ঞানটা আমরা কিভাবে অর্জন করতে পারবো? হ্যাঁ। আর আমাদের জ্ঞান অর্জন যা আমরা করি তা কি একদম নিখুঁত, নাকি তাতে কোনো ভুল রয়েছে? যদি ভুল থেকে থাকে সেই ভুলগুলো আমরা কিভাবে ওভারকাম করার মাধ্যমে সঠিক উৎস থেকে সঠিক জ্ঞানটা প্রাপ্ত হতে পারবো ভগবান সম্পর্কে এবং সৃষ্টি সম্পর্কে। সো আমাদের দ্বিতীয় সেশন হচ্ছে অ্যাক্সেস দ্য ট্রুথ বিয়ন্ড ফোর ডিফেক্টস, অর্থাৎ অভ্রান্ত পরম সত্য, ত্রুটিপূর্ণ আপেক্ষিক সত্য। অর্থাৎ ত্রুটিপূর্ণ আপেক্ষিক সত্যের ঊর্ধ্বে গিয়ে আমরা পরম সত্যটাকে কিভাবে লাভ করতে পারবো, চারটি ত্রুটির অতীত পরম সত্য কিভাবে আমরা হৃদয়ঙ্গম করব বা অর্জন করব। তো আর দ্বিতীয় সেশন আমরা আলোচনা করব জ্ঞান অর্জনের বিভিন্ন পন্থা সম্পর্কে, কোন কোন উপায়ে আমরা জ্ঞান অর্জন করতে পারি। আমাদের যে ইন্দ্রিয়গুলো রয়েছে যার মাধ্যমে আমি জ্ঞান অর্জন করি, যেমন চোখ, কান, ত্বক, নাসিকা, জিহ্বা, সেগুলোর কিছু সীমাবদ্ধতা রয়েছে। তাহলে আমরা কিভাবে এই পরম সত্যটা অর্জন করতে পারবো? আর প্রকৃত জ্ঞান অর্জনের পন্থা কি? আর ভগবানকে যদি আমরা দেখতে চাই, ভগবানকে দেখার জন্য আমি এখানে আছি, আমার সামনে ল্যাপটপ রয়েছে, আমি সেটাকে দেখতে পাচ্ছি, আমার সামনে যা যা রয়েছে আমি সবকিছু দেখতে পাচ্ছি। সুতরাং ল্যাপটপ নামে কিছু একটা রয়েছে, আমি বিশ্বাস করি, কিন্তু ভগবানকে তো আমি দেখি না। তাহলে কেন আমি ভগবানকে বিশ্বাস করব? আর ভগবানকে দেখার জন্য আমার কি চক্ষু দরকার এবং সেই চক্ষুটা কিভাবে লাভ করতে পারবো, সেগুলো আমরা দ্বিতীয় ক্লাসে আলোচনা করব। আর বিজ্ঞানীদের কিছু ত্রুটিপূর্ণ কল্পনা রয়েছে এবং ত্রুটিপূর্ণ মতবাদও রয়েছে, যেটা কালের সাপেক্ষে উন্মোচিত হচ্ছে। আমরা বিজ্ঞানকে অ্যাকুরেট বলে মনে করি, কিন্তু বিজ্ঞানও অনেক সময় আমাদের ভুল তথ্য দেয়। বিজ্ঞানের কারণে অনেক সময় আমরা ভগবানের অস্তিত্বকে অস্বীকার করি। কিন্তু বিজ্ঞানের যে ত্রুটি রয়েছে সে সম্পর্কে আমরা জানবো। এবং সর্বোপরি একদম ত্রুটিপূর্ণভাবে আমরা কিভাবে ভগবত জ্ঞান অর্জন করতে পারবো, সেগুলো হচ্ছে আমাদের সেশনের দ্বিতীয় দ্বিতীয় সেশনের আলোচ্য বিষয়। সো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা অনেকক্ষণ ধৈর্য ধরে এই সেশনটা শ্রবণ করেছেন এবং ভগবানকে জানার জন্য এক ধাপ এগিয়ে এসেছেন। ভগবান যার ইচ্ছা ছাড়া একটি গাছও নড়ে না, সেই পরমেশ্বরের সাথে এবং প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ আপনার একটি সুখী জীবন কামনা করি। হরে কৃষ্ণ।
এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সে বিষয়ে প্রশ্ন করতে পারেন, যদি আপনাদের কিছু বলার থাকে। আর না হলে হয়তো আমরা এখানেই এটা শেষ রাখবো। তো আমরা দেখতে পাচ্ছি 6 জন উপস্থিত হয়েছেন আজকে, যদিও আরো অনেকে হওয়ার কথা ছিল। আশা করি পরের সেশন থেকে আরো অনেকেই আসবে, এবং অনেকেই প্রথম সেশন করতে পারবেন, আমাকে মেসেজ করে বলেছিল। দ্বিতীয় সেশন আশা করি আরো অনেকে আসবে। আর সাথে আপনাদের উপস্থিতি কামনা করব দ্বিতীয় সেশনে, যেহেতু এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। এর মধ্য দিয়ে আমরা ফুল প্যাকেজ স্পিরিচুয়াল নলেজটা পাবো। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো মতামত থাকে বা কোনো অভিযোগ থাকে, শেয়ার করতে পারবেন। হরে কৃষ্ণ। দাদা নমস্কার। হরে। দাদা নমস্কার, আমি হ্যাঁ, নমস্কার। লিপি চৌধুরী বলছি। হ্যাঁ, 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 ভালো হ্যাঁ, আছেন? অমিত বিশ্বাস। খুব হ্যাঁ, ভালো লাগছে দাদা আপনার আজকের এই ক্লাসটা। হুম। আশা করছি আগামী শুক্রবারও আমি উপস্থিত থাকবো, অনেক অনেক কিছু জানতে পারবো। আচ্ছা। আসলে অনেক কিছু জানতাম না। এবং সব জিনিসগুলো যদি একটু রেকর্ড করে দিতেন, আমি মনে হচ্ছে আমি বারবার কিন্তু এটা রেকর্ডের ক্লাসটা বারবার কিন্তু আমি যদি স্মরণ করতাম আরো ভালো করে, আচ্ছা, হ্যাঁ, আরো মনে আমারও থাকতো। আমারও এমনি প্ল্যান আছে, যারা আসে নাই তাদের জন্য আমি রেকর্ডেড ক্লাসটা আমাদের গ্রুপে দিয়ে দিব। আমি রেকর্ড করেছি। So, আমি এমনি প্ল্যান আছে। থ্যাংক ইউ দাদা। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনার আপনার সন্তান আমরা কি অনেক আপনার সাথে ছিল? জ্ঞান আহরণ করেছি। কিছুক্ষণ ছিল, ও এরপর আচ্ছা, বেশিক্ষণ থাকে না। বুঝতে পারছি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে তাহলে। ধন্যবাদ দাদা আপনাকে, ভালো আচ্ছা, থাকুন। হ্যাঁ, ধন্যবাদ। হরে কৃষ্ণ। আর কারো যদি কোনো রিয়েলাইজেশন থাকে শেয়ার করতে পারেন, না হলে আমরা হয়তো আজকে এখানেই সমাপ্তির ঘোষণা করব। আচ্ছা, ঠিক আছে তাহলে। আমার মনে হয় আপনাদের আর কিছু বলার নেই, তাহলে আমরা আজকে সেশনটা এখানেই সমাপ্তি রাখছি, এবং পরবর্তী সেশনের জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের এই ডিওয়াইস কোর্সটা হচ্ছে স্পিরিচুয়ালিটি এবং সায়েন্স দুইটার মধ্যে বিল্ডিং ব্রিজ ব্রিজের মতো। সুতরাং আমরা প্রথম কয়েকটা ক্লাস হচ্ছে স্পিরিচুয়ালিটি এবং সায়েন্স, মাঝখানের গুলো হচ্ছে মোর স্পিরিচুয়ালিটি লেস সায়েন্স, এবং পরের গুলো হচ্ছে আমাদের যে বৈদিক শাস্ত্রে একদম নিগূঢ় তত্ত্বগুলো নিয়ে আলোচনা করা হবে। তো পুরো 6টা ক্লাস যদি কমপ্লিট করা না হয় আসলে অনেকটা মিসিং হয়ে যাবে। তো আমি রিকোয়েস্ট করব আপনারা অন্ততপক্ষে সপ্তাহে একটা ক্লাস, হ্যাঁ কিছু সময় আপনাদের হয়তো ইনভেস্ট করতে হচ্ছে, তারপরে আপনারা চেষ্টা করবেন, আপনারা যদি অনেকভাবে ব্যস্ত, একটু ভগবান সম্পর্কে শ্রবণ করার জন্য টাইমটা একটু সেট করার জন্য। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে উপস্থিত থাকার জন্য। হরে কৃষ্ণ।